সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুগণ ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1222তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রাণপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেনের জীবনের, প্রবাসী সাদ্দামের জীবনের এক করুণ কলিজা কাঁপানো বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল শ্বশুরের সাথে খারাপ কাজে ধরা পড়ল প্রবাসীর বউ। শ্বশুরের সাথে খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়ল এক প্রবাসীর বউ। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার কোনো এক উচ্চ মধ্যবিত্ত, আসলে নিম্নবিত্ত না, উচ্চ মধ্যবিত্ত এক পরিবারের করুণ বাস্তব জীবনের গল্প। আপনারা হয়তো অনেকেই গল্পের টাইটেল দেখে মনে করতে পারেন যে আপন ভাই হয়তো বড় ধরনের কোনো নোংরা গল্প না, এরকম কোনো নোংরা গল্প না। এই গল্পটা আমার কাছে মনে হয় যে প্রতিটা প্রবাসীর জন্য একটা মেসেজ হয়ে থাকবে, একটা সতর্কতার প্রতীক হয়ে থাকবে এই সাদ্দাম হোসেনের জীবনের গল্পটা। তাই অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে, যারা যেখান থেকে আমার গল্পটা শুনছেন, গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে সিলেটের ভাই মোহাম্মদ সাদ্দাম হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারের আমার কোনো ভাই বোন নেই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন স্কুল শিক্ষক। আমার বাবা, আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি, বাবা হাই স্কুলে শিক্ষকতা করে এবং আমার কোনো ভাই বোন না থাকার কারণে আমার বাবা মা, দাদা দাদি, কাকা ফুফি উভয়ে আমাকে অনেক বেশি আদর ভালোবাসা দিয়ে বড় করে। ছোটোবেলায় আমার কোনো চাহিদা আমার পরিবারের মানুষ অপূর্ণ রাখে না। দাদি আমাকে কোলে পিঠে করে মানুষ করে। দুঃখের বিষয় হচ্ছে ছোটোবেলা থেকে আমি ঠিক ততটা আমার মায়ের কোলে যাই নাই। আমি আমার মাকে প্রচণ্ড রকমের ভয় পেতাম। আমি মায়ের কোলে খুব বেশি একটা যেতাম না এবং মাকে এক পথে দেখলে আমি অন্য পথ দিয়ে হেঁটে চলে যেতাম। মায়ের সাথে আমার সম্পর্কটা খুবই খারাপ ছিল। কেন জানি আমি মাকে দেখলে ভয় পেয়ে যেতাম। পৃথিবীর প্রত্যেকটা সন্তান তার মায়ের প্রতি ভালোবাসা থাকে। অন্যের কোলে বাচ্চারা কান্না করলে মা যদি কোলে নেয় তাহলে বাচ্চার কান্না থেমে যায়, কিন্তু আমারটা ছিল সম্পূর্ণ আলাদা। আমি মায়ের কোলে কান্না করতাম, কিন্তু আমার মায়ের কোল থেকে যদি আমাকে দাদি, দাদা অথবা আমার কাকা ফুফি, আমার বাবা আমাকে কোলে নিত, মুহূর্তের মধ্যে আমার কান্না থেমে যেত। যার জন্য ছোটোবেলা থেকে আমার মা আমাকে দেখতে পারতো না, আমার গায়ে হাত তুলতো, আমাকে মারতো এবং যার কারণে আমি আমার মাকে আরও বেশি ভয় পেতে শুরু করি। আমার দাদি আমার মাকে বুঝিয়ে বলে, আল্লাহ তোর ঘরে আর কোনো সন্তানাদি দেয়নি, একটা মাত্র সন্তান দিয়েছে, আর এই সন্তানটাকে তুই এভাবে অবহেলা করিস, অনাজ্ঞা করিস এবং এরকম করতে থাকলে আল্লাহ তোর ঘরে আর কখনোই সন্তান দিবে না। আমার মা তখন আমার দাদিরে বলে, দুষ্ট গরুর চেয়েও শূন্য গোয়াল অনেক ভালো, আমার কুলাঙ্গার সন্তান থাকার চেয়েও না থাকাটা অনেক ভালো। দাদি বলে, সাদ্দাম নিষ্পাপ একটা শিশু, ওরে নিয়ে এখনই তুই এই ধরনের কথাবার্তা বলিস। এইভাবেই নাকি আমার মা আমাকে ছোটোবেলায় অনাজ্ঞা করতো, অপমান করতো, অবহেলা করতো। এমন করতে করতে আমি মোটামুটি আস্তে আস্তে করে বড় হচ্ছি এবং আমার বয়স যত বাড়তেছে আমার মায়ের প্রতি আমার ঘৃণাটা ঠিক ততটাই বাড়তেছে। এরকম করতে করতে আমি মোটামুটি একটু বড় হই এবং বড় হওয়ার পরে আমাদের এলাকার একটা স্কুলে আমি তখন পড়াশোনা করি। আমি যত যাই করি, আমি পড়াশোনার প্রতি কিন্তু খুব মনোযোগী ছিলাম। আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম এবং এইভাবে পড়াশোনা করতে করতে একটা সময় আমি প্রাইমারি স্কুলে বৃত্তি পাই। আমার আব্বা যেরকম মেধাবী ছিল, আমি আমার বাবার মতোই মেধাবী হয়েছি। প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে আমি যখন হাই স্কুলে উঠি, তখন থেকে আমার জীবনের এই সমস্যাগুলো শুরু হয়। যদিও সমস্যাগুলো আগেও মোটামুটি ছিল। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসতাম যে আমার আব্বা আম্মা উভয়ের মাঝে অনেকটা ঝামেলা হতো। উভয় বলতে গেলে আসলে ভুল হবে। আমার আব্বা কোনোদিনও আমি দেখি না আমার মাকে ধমক দিতে, আমার মায়ের গায়ে হাত তুলতে বা মাকে একটা বকা দিতে, কিন্তু অলওয়েজই আমার মা আমার বাবার সাথে বকাবাধ্য করে, আমার বাবার সাথে দুর্ব্যবহার করে, বাবার গায়ে হাত তোলে এবং অকারণে আমার বাবাকে আমার মা মারতে যায়, তীরে যায়। মানে আমার মা খুব খারাপ টাইপের একটা মানুষ হয়ে যায় আমার বাবার জন্য।
এরপরও আমার আব্বা দুঃখ কষ্ট সহ্য করে আমার মায়ের সাথে দিনগুলো পার করতে থাকে। আব্বা মনে করে হয়তো একটা সময় আমার আম্মা ঠিক হয়ে যাবে, কিন্তু খারাপ মানুষ কখনো ভালো হয় না এটা হয়তো আমার আব্বা জানতো না, যার জন্য অলওয়েজই আমার মাকে আমার আব্বা ভালো করার চেষ্টা করে যেত। এবং আমি যখন ক্লাস 5-এ বৃত্তি পাই, আমার আব্বা তখন এলাকাতে মিষ্টি বিতরণ করে এবং মসজিদে জিলাপি দেয়, হুজুরকে দিয়ে মিলাদ পড়ায়। আমার মা তখন আমার আব্বারে বলে, নিজেও তো পড়াশোনা করে মাস্টার হইছে, বউরে 3 বেলা খাওয়ার দিতে পারে না, ভালো একটা কাপড় চোপড় কিনে দিতে পারে না, তাই এই লোকে আবার সন্তান মানুষ হয়ে কী হবে, ওই কিছুই হবে না। মানে আমার বাবা তো আসলে হাই স্কুলে শিক্ষকতা করতো। যারা হাই স্কুলে শিক্ষকতা করে বা হাই স্কুলে যাদের বাবা মা শিক্ষকতা করে তারাই আমার এই দুঃখটা বুঝতে পারবে। কারণ হাই স্কুলে যে শিক্ষকরা শিক্ষকতা করে এদের সম্মানের কোনো অভাব নাই। মাঠে ঘাটে রাস্তায় যেখানেই নিয়ে যাবেন এদের প্রচুর সম্মান। সবাই এদেরকে সম্মান করে, ওদেরকে সালাম দেয়, ডেকে আনি, 1 কাপ চা খাওয়ায়, দুধি খাওয়ায়, ঠান্ডা খাওয়ায়। কিন্তু ভাই এদের পকেট থাকে খালি। একজন হাই স্কুলের শিক্ষক অল্প টাকা বেতন পায়, এবং যেই টাকা একজন হাই স্কুলের শিক্ষকের বেতন পায় সেই টাকা দিয়ে উনি চলতে পারে না। এবং যে প্রাইভেট বা টিউশনি এগুলো আমার আব্বা তেমন কিছু করতো না। আমার আব্বার শুধুমাত্র চাকরির যেই টাকাটা পেত ওইটা দিয়ে আমার আব্বা চলতো। আর আমার আব্বা যে প্রাইভেট বা টিউশনি করবে কী দিয়ে? আমার আব্বা মূলত ছিলেন বাংলার সাবজেক্ট, মানে বাংলা বিষয়ক শিক্ষক ছিলেন। তো যার জন্য দেখা যায় যে বাংলা তো কেউ আর প্রাইভেট পড়ে না, হয়তো ব্যাকরণ 1-2 জনে পড়ে, কিন্তু বাংলা সাবজেক্ট তো কেউ আর, মূল সাবজেক্টটা তো আর কেউ প্রাইভেট পড়ে না। এই জন্য আমার আব্বার তেমন কোনো টিউশনিও ছিল না। তারপরেও আমার বাবা আমার মাকে কোনো অভাবে রাখতো না। আমার মা যখন যেটা বলতো আমার আব্বা সেটাই করতো। আমার মা যেটা বলতো এটা লাগবে ওইটা লাগবে, আমার আব্বা এনে দিত। কিন্তু আমার মায়ের চাহিদা ছিল আকাশচুম্বী, মানে আমার মায়ের চাহিদা অনেক বেশি ছিল। আমার মায়ের চাহিদা পূরণ করা আমার আব্বার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিল। আব্বা কোনোভাবে মায়ের এই অপূরন্ত চাহিদা পূরণ করতে পারতেছিল না, যার জন্য দিনে দিনে আমার বাবা মায়ের মাঝে সম্পর্কের ফাটলটা ধরতেই থাকে। এবং এরকম করে তখন আমার শৈশবের দিনগুলো কাটে। এই করতে করতে মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। এবং আমি যখন হাই স্কুলে প্রায় ক্লাস 8 থেকে ক্লাস 9-এ পড়ি, ওই বয়সটাতে আমার মা প্রতিদিনই আমার আব্বাকে মারতো, যেটা আমি নিজের চোখে দেখতাম। আমার লজ্জা লাগতো, আমার আম্মা জুতা দিয়ে আমার আব্বাকে পিটাইতো। এই জিনিসগুলো আমি দেখে যেতাম, এবং এগুলো দেখে দেখে একটা পর্যায়ে আমার খুবই খারাপ লাগতো, মানে আমি কান্না করতাম গোপনে গোপনে। এবং এই জিনিসগুলো আমার দাদা দাদিও দেখতো, অনেকেই দেখতো, আমার কাকা ফুফিরাও দেখতো। তো আমার আব্বারে বলতো যে আপনি যেহেতু মানে ওর সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, আপনি ছেড়ে দেন। আমার আব্বা কিন্তু ছাড়তো না। আমার আব্বা একটা কথাই বলতো, আমি যদি ওকে ছেড়ে দিই তাহলে আমার সাদ্দাম অনাথ হয়ে যাবে, ও আমাকে ছেড়ে অন্য কোথাও বিয়ে বসবে, আমার সন্তানটা মা পাবে না, আমার সন্তানটা বাবা পাবে না। এই জন্য আমি যতই কষ্ট হোক আমি ওর সাথে সংসার করে যাব। এইরকম মায়ের হাতের মায়ের খেয়ে আমার আব্বা দিন রাত পার করতেছিল। আব্বার ওই কষ্টের দিনের কথাগুলো যদি এখনও মনে হয়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এখনও আব্বুর কথা মনে হলে আমি গভীর রাতে অঝরে কান্না করি। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসিতে আমি মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট করি। দেখেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এসএসসি রেজাল্ট যখন আমার আউট হয়, মানে রেজাল্ট আউট হওয়ার আগে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ওইখানে প্রায় 2-3 মাসের মতো একটা গ্যাপ থাকে। মানে এসএসসি রেজাল্ট আউট হওয়ার আগে 2-3 মাসের একটা গ্যাপ থাকে। তো দেখা যায় কি এই 2-3 মাসে মানে অনেক বাচ্চারাই আছে, অনেক ছেলেরা আছে যারা তাদের সন্তানদেরকে কাউকে কম্পিউটার শেখায়, কাউকে ইংলিশে কথা বলা শেখায়, বা কাউকে মেকানিক্যালের কাজ শেখায়, বা এক এক ধরনের মানে ছেলেদেরকে এক এক ধরনের কোর্স শেখানো হয় আর কি। বাট আমার মা তখন করলো কি, আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আমারে বললো, তুই তোর নানার বাড়িতে যা। আমারে বলতেছে, আমি তখন বললাম, আমি নানার বাড়িতে গিয়ে কি করব? আমার অনেক ইচ্ছা যে আমি কম্পিউটার শিখবো। তুমি একটা কাজ করো, আমার একটা কম্পিউটার দোকানে ভর্তি করাই দাও, আমি কম্পিউটার চালানি শিখবো। আমার আম্মা বলে, তোর কম্পিউটার চালাইতে হবে না, তোর যেটা বলছি তুই সেটা কর, তুই তোর নানার বাড়িতে যা। তো আমি বলতাম যে আমি নানুর বাড়িতে গিয়ে কী করবো, মানে নানুর বাড়িতে গিয়ে আমার কাজটা কি? আমার মা বলে, আপনি শুনলে হাসবেন, আমার মা আমারে বলে, আমার মামাতো বোন আছে মুন্নি, আমার মা বলে, যেমনি পারিস মুন্নিরে পটা, যেভাবেই পারিস মুন্নিরে পটা, এবং মুন্নিরে পটাইয়া তুই মুন্নিরে বিয়ে কর, আমার আম্মা আমারে বলে। তো এখানে একটা বিষয় আছে, এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই। আমার নানা আমার আম্মুর সাথে সম্পর্ক ভালো ছিল না। আমার আম্মু প্রথম দিকেই খুব খারাপ মানুষ ছিলেন। তো আমার মামা ছিল ছোট, মানে মুন্নির আব্বা ছোট ছিল। তো যার জন্য আমার নানাভাই করে কি আমার মায়ের নামে কোনো সম্পদ দেয় না। নানাভাই তার স্থাবর সমস্ত সম্পত্তি মুন্নির বাবা, মানে আমার মামাই একজন, আমার ওই মামার নামে লিখে দেয়। এবং মামার নামে লিখে দেওয়ার কারণে আমার আম্মা সেই থেকে আমার মামাকে দেখতে পারতো না।
মামার সাথে খুব বেশি কথা বলতো না। মামার উপরে মায়ের একটা রাগ ছিল যে কেন আমার নানা সমস্ত সম্পত্তি আমার মামার নামে লিখে দিল। এবং এরপরেও আমার মা বারবার মামারে বলতো, বাবা তোর নামে সম্পদ লিখে দিছে তো কী হয়েছে, তুই আমার নামে দিয়ে দে, আমি তো তোর বোন, আমার নামে অর্ধেক দিয়ে দে। তো এই মামা কিন্তু আসলে কোনো সময় মাকে এটা বলতো না যে আমি দিব না। মামা বলতো যে আমি সময় হলে দিয়ে দিব, এরকম করে বলতো। কিন্তু আমার মা মনে করতো মামা মনে হয় আর আমার মাকে সম্পদ দিবে না। এই জন্য মা আমারে বলে, তুই তো নানার বাড়িতে যাবি এবং নানার বাড়িতে গিয়ে যেভাবেই পারিস মন্দিরে পটায় তুই মন্দিরে বিয়ে করবি। আমি বলি, মা এটা কি কোনোদিনও সম্ভব? আমি আমার নানার বাড়িতে গিয়ে মন্দিরে পটাবো, এটা কেমনি কি? পরে মা আমারে বকাবাধ্য করে, তুই যা তুই যা তুই যা, মানে আমাকে মাইরা ডাইরেক্ট আমার নানার বাড়িতে পাঠায়। তো মুন্নির সাথে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, ওরে আমি চিনি, ও ক্লাস 9-এ পড়ে, মানে ওইখানে ক্লাস 9-এ পড়ে। তো এর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, মামতো ভাই বোনের মতো একটা সম্পর্ক, মামতো ফুফাতো ভাই বোন। তো ওর সাথে আমি ভালো করে মিশি, এটা সেটা প্রায় 1 মাসের মতো কেটে গেছে। আমার আম্মা 1 মাস পরে আমার নানার বাড়িতে আসছে, আইসা আমারে বলে, কী ব্যাপার সাদ্দাম, কোনো কিছুর উন্নতি হলো? মানে মায়ের চিন্তা ভাবনা হচ্ছে আমি মুন্নির সাথে প্রেম করে যদি মুন্নির বিয়ে করতে পারি, তাহলে আমার মামার সব মানে সমস্ত সম্পত্তির মালিক মুন্নি এবং মুন্নি থেকে আমি। মানে এই চিন্তা করে মা আমারে মুন্নির পিছনে লাগাই দেয়। পরে আমি বললাম যে, মানে মা 1 মাস পরে গেছে, আমি বললাম, মা আমি তো আসলে মুন্নির সাথে প্রেম করতে আসি নাই, আমি এসএসসি পরীক্ষার পরে আমার নানার বাড়িতে বেড়াইতে আসছি, আমি বেড়ানোর জন্য আসছি। মা তখন যে আমার সাথে কী পরিমাণে দুর্ব্যবহার করে, মানে খারাপ ব্যবহার করে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মায়ের মুখ থেকে যা আসে, যেই ধরনের খারাপ কথা আসে, ওই খারাপ ভাষায় মা আমারে গালাগালি করে। মা আমারে বলে, তোর বাবা আমার জীবনটা নষ্ট করছে, তোর বাবা সারাটা জীবন মানুষের কাছে ভিক্ষা চেয়ে চলছে, আর তোর জীবনটা এভাবে কাটবে। আমি তোরে যত উপরে উঠাতে চাই, যত ভালো পজিশন নিতে চাই, ভালো জায়গায় নিতে চাই, তুই ভালো অবস্থানে যাবি না, তুই ভালো পজিশনে যাবি না, এবং দিনে দিনে তুই আরও খারাপের দিকে যাচ্ছিস, এবং দিন যত সামনের দিকে যাবে তুই আরও খারাপ হবি। এরকম করে মা আমাকে এই কথাগুলো বলতো এবং আমি মায়ের মুখে এই কথাগুলো শুনতাম। আসলে ভাই আমার তো কিছু করার ছিল না, মা যেভাবে বলতো এইভাবে মায়ের কথা আমার শোনা লাগতো। তো এমন করেই তখন সময়গুলো কাটতে কাটতে মা আমাকে 1 মাস পরে আমার নানু বাড়ি থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমি আমাদের এলাকার একটা কলেজে ভর্তি হয়েছি, মানে আমার নানু বাড়ির একটা কলেজ, মানে আমাদের এলাকার একটা কলেজে ভর্তি হই। আমার আব্বা আমাকে কলেজে ভর্তি করায়। এরপরে আমার আম্মা করলো কি, এই মুহূর্তে আমারে বলতেছে, তুই তো নানার বাড়িতে মুন্নিরে নিয়ে আসে, ওই মুহূর্তে মুন্নিরে আমাদের বাড়িতে নিয়ে আসে। মুন্নিরা আমাদের বাড়িতে নিয়ে আসে মা, মানে 15-16 দিন মা অসুস্থ, মুন্নি আমার মাকে দেখাশোনা করবে। আবার আমার মামারে আমার মা যেটা বলে আমার মামা সেটাই শোনে। মুন্নিরা আমাদের বাড়িতে আনে, এবং আনার পরে আমার মা দেখি ভাই কী করে জানেন, মানে মুন্নির জন্য তাবিজ তুমান এটা ওইটা, মানে অনেক কিছু মুন্নিরে খাওয়ায়, মুন্নির হাতে তাবিজ পরায়, মুন্নিরে এটা ওইটা খাওয়ায়, মানে আমার প্রতি আকৃষ্ট করার জন্য। তো আমি জানি না মা কোন কবিরাজের মাধ্যমে এই ধরনের কাজগুলো করে, এবং এই কাজগুলো একটা সময় মায়ের কাজে চলে আসে। মানে একটা পর্যায়ে মুন্নি নিজে আমার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ে, আমার সাথে কথাবার্তা বলার জন্য চেষ্টা করে, এবং মা আমাকে মানে এমনভাবে বলে যে তুই মুন্নিরে বিয়ে কর। মানে মায়ের ওই কাকুতি মিনতি দেখে একটা পর্যায়ে আমার মনটা অনেকটা গলে গেল, যে মা যেহেতু এরকম করেই বলতেছে, আর মা মুন্নিরে তাবিজ করে আমার প্রেমে ফালানোর জন্য, আমি তখন একটা পর্যায়ে মায়ের কথা মতো রাজি হয়ে গেলাম যে মা ঠিক আছে, তুমি মামার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও, আমি তাহলে বিয়ে করার জন্য রাজি আছি। আমার পুরোপুরি দায়িত্ব আমার মাই পালন করে, মানে মা পালন করে বলতে আমার জীবনের ডিসিশনগুলো, সিদ্ধান্তগুলো আমার মাই নেয়। আমার বাবা শুধু আমাকে টাকা দেয়, এবং টাকা দেওয়া ব্যতীত আমার বাবার আর কোনো কাজ নাই, আর কোনো কাজ আমার মা বাবাকে দিয়ে করায়ও না, করতেও দেয় না। এক পর্যায়ে আমার মা তখন কী করলো, আমার মামার বাড়িতে মানে মুন্নির জন্য বিয়ের প্রস্তাব পাঠাইলো আমার মামার কাছে। তো মামার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে পরে আমার আমার মায়েরে বললো যে আমার মেয়েটা তো এখনও ছোটো, মাত্র ক্লাস 9-10-এ পড়ে, ও বড় হোক। আর আরেকটা কথা হচ্ছে, সাদ্দামও তো এখন অনেক ছোট, ও মাত্র কলেজে পড়াশোনা করে, তাই এখন কিসের বিয়ে দিব, বড় হোক এরপরে বিয়ে দিব। আম্মা এটা বলতেছে। আমি তখন বললাম, মানে মা তখন বললো যে সমস্যা নাই, বিয়ে করাই দিও, আমার বাড়িতে থাকুক, আমার তো কোনো মেয়ে নাই, এ আমার সাথে থাকবে। আর আমার মামাও তখন একই কথা আমার মায়েরে বলতেছে যে আপনার কোনো মেয়ে নাই, আমার নিজেরও তো কোনো ছেলে মেয়ে নাই, আমারও তো একটা মেয়ে আমার কাছে থাকলে অনেক ভালো লাগে, তাই এরকম কম বয়সে আমি আমার মেয়েটার কেন বিয়ে দিব। আমার মা তখন আমার মামারে বলে বসলো, আচ্ছা ঠিক আছে, তোর মেয়ে তোর কাছেই থাকবে, সমস্যা নাই, বাট আমার ছেলের কাছে বিয়ে দিয়ে দে। তো আমার মামি আবার একটু চালাক ছিল, একটু চালাক টাইপের মানুষ ছিল। মামি তখন আমার মামাকে ডিরেক্টলি মানা করে যে খবরদার, তুমি কিন্তু তোমার বোনের কথায় কোনোভাবেই তুমি কিন্তু নরম হইও না, তোমার বোনের কথা তুমি পড়ো না, তোমার বোন কিন্তু খুব খারাপ, সে চাইবে যে করেই হোক মানে সাদ্দামের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, আমি আমার মেয়ের বিয়ে সাদ্দামের সাথে দিব না। এরকম করতে করতে আমার মা যে মুন্নিকে তাবিজ তুমান করছিল, এগুলো আমার কাছে মনে হয় একটা সময় খুব বড় আকার হয়ে দাঁড়াইছে। মুন্নি আমার ছাড়া কোনো কিছুই বুঝে না, মানে মুন্নি আমার জন্য পাগলামি করে, এবং এরকম করতে করতে একদিন সন্ধ্যার সময় মুন্নি ডাইরেক্ট ওর বাড়িঘর ছেড়ে আমার বাড়িতে চলে আসে।
তো আমার কাছে আদৌ এটা মনে হয় কি জানেন যে এটা মুন্নির কোনো ভালোবাসা ছিল না। এটা মূলত আমার মা যে তাবিজটা করেছিল ওই তাবিজের মানে মানে পাওয়ারে মুন্নি তার ঘরবাড়ি ছেড়ে চলে আসে। এটা মুন্নি আমার প্রতি ভালোবাসা ছিল না, আমি এটা নিশ্চিত। এবং এরপরে সে তার বাড়িঘর ছেড়ে যখন চলে আসে, আমার আম্মা করে কি এই রাতের বেলায় মুন্নি আসার সাথে সাথে কাজী ডেকে আমার সাথে মুন্নির বিয়ে পড়াই দেয়। মুন্নির বিয়ে পড়াই দেয় এবং বিয়ে পড়াই দেওয়ার পরে রাতের মধ্যে আমার মামা মামি সহ আরও অনেক লোকজন তখন এ বাড়িতে আসে। আমার মামা তখন অনেক ইয়াং ছিল, মানে মুন্নি ছিল আমার মামার বড় মেয়ে, একটাই মেয়ে, কিন্তু আমার মামা অনেকটা ইয়াং, মানে দেখলে মনে হয় যে আমার মামা এখনও বিয়েই করে নাই, এইরকম একটা অবস্থা। পরে হইল কি আমার তখন মামা রাতের বেলা আসে, আমার মামি তো খুব খারাপ ব্যবহার করতেছে আমার আম্মুর সাথে, যে আমার মেয়েটারে আপনি তাবিজ করছেন, আমি তো জানি আমার মেয়ে তাবিজের গুণে আপনার ছেলের কাছে চলে আসছে, এরকম ঝামেলা করে। পরে আমার আব্বু তখন করে কি আমার মামারে আলাদা ডাক দেয়, আমার মামারে আলাদা ডাক দিয়ে নিয়ে বলে, তোর বোন কেমন এটা তো আমার থেকেও তুই ভালো জানিস, তা তোর বোন যেহেতু মানে তোর মেয়েরে নিয়েই আসছে, তার ছেলের জন্য বিয়েও করাই দিছে, এখানে তুই আর ঝামেলা করিস না ভাই, ঝামেলা করিস না, বিয়ে যেহেতু হয়েই গেছে তুই মেনে নে। এবার মামা তখন নিরুপায় হয়ে করলো কি, মানে মারে বলতেছে, মানে আমার মামিরে বলতেছে চলো আমরা চলে যাই। এবং শেষ পর্যন্ত আমার আব্বা থাকতে বলছে, কিন্তু আমার মামা মামি থাকে নাই, তারা রাতের মধ্যে আরও অনেকগুলো লোক নিয়ে যায়, তারা গ্রাম থেকে, তারা সবাই তখন রাতের মধ্যে গ্রামে ফিরে যায়। তো রাতে তখন আমার এই মুন্নির সাথে বাসর হলো, আমি ওর সাথে বাসরঘর করলাম এবং আলহামদুলিল্লাহ আমার রাত অনেক ভালো কাটলো। এবং সকালবেলা যখন হলো, আমার আম্মা তখন মুন্নিরে ছাড়া কোনো কিছুই বুঝে না, আমার আম্মা মুন্নিরে নিয়ে শপিং করতে যাবে, এবং ঠিকই আমার মা মুন্নিরে নিয়ে শপিং করতে গেল এবং মুন্নিরে অনেক টাকা ড্রেস স্টাফ কিনে দিল। এবং মুন্নিরে বলতেছে, আমি তোর এইভাবে আমার ছেলের বউ বানাইছি, এই জন্য তোর মনে অনেক কষ্ট। আমার মা কী করে মুন্নিরে গয়নাগাটি কিনে দেয়, মানে অর্নামেন্টস কিনে দেয়, স্বর্ণ কিনে দেয়, মানে মুন্নির জন্য আমার মা একদম মাতোয়ারা, মানে মুন্নিকে ছাড়া আমার মা আর কোনো কিছুই বুঝে না। মানে মার তো আসলে মূলত মুন্নির বাবার সম্পত্তির উপরে মায়ের লোভ, মুন্নির উপরে কোনো লোভ ছিল না। এরকম করে দিন আর রাতগুলো পার হইতে আসে এবং আমার মা মুন্নির প্রতি দিনে দিনে আরও বেশি পাগল হয়ে যাচ্ছে। এমন করতে করতে একটা সময় মুন্নি তখন বেবি কনসেপ্ট করে। তো মুন্নি যখন বাচ্চা কনসেপ্ট করে, আমি আলহামদুলিল্লাহ খুশি হই যে আমার সন্তানাদি হবে, আমি নিজে অনেকটা হ্যাপি, ভালো। এবং এরকম করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমার একটা মেয়ে সন্তান হয়। সে সময় কিন্তু বিয়ের পরে আমি আর পড়াশোনা করি না, কারণ পড়াশোনা আমি আর করতে পারি না, পারিবারিক একটা ঝামেলা, মা আমাকে বিয়ে করাই দেয়। মানে আমার আব্বার স্বপ্নটা পুরোপুরিভাবে ভেঙে যায়। আমার আব্বার অনেক স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করব, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব, এবং এই স্বপ্নটা আমার আব্বার পূরণ হলো না। এবং আমার বেসে যারা আমার সাথে পড়াশোনা করতো, আমি সবার থেকে মাশাল্লাহ অনেক বেশি মেধাবী ছিলাম। আমার সাথে যারা পড়াশোনা করতো ওরা আমার মতো এত ভালো মেধা ছিল না, আমি ক্লাস 5-এ বৃত্তিও পেয়েছিলাম। তো সেই নিরিখে দেখা যায় যে আমি যেমন করে চেয়েছিলাম তেমন করে আর হয় নাই। আমি তখন এক কথায় আমার বাবার বাধ্য হয়ে যাই, মানে বাবা যেটা করতে বলে আমার মা যেটা করতে বলে আমি সেটাই করি, এবং মায়ের কথা মতো আমি উঠবস করি। এইভাবে আমার তখন সময়গুলো সামনের দিকে কাটতেছিল, এভাবেই সময়গুলো কাটতেছে, দিন আর রাতগুলো কাটতেছে, খুব ভালো করে কাটাইতেছিলাম। আমার মেয়েটা হয়, মেয়েটারে নিয়ে আমি এখানে সেখানে ঘোরাফেরা করি, এবং টুকিটাকি আমার আব্বাই তখন সংসার চালাইতো। কামাই রুজিও আমার আব্বা করতো, ইনকাম আমার আব্বা করতো, এবং আব্বুর ইনকামের উপরে আমাদের পরিবারটা চলতো। আমার নিজের কোনো ইনকাম ছিল না। সত্যি কথা বলতে গেলে আমার বউ, আমার বাচ্চা, এই সবাইকে আমার আব্বাই চালাইতো। আব্বার টাকার উপরে আমার পরিবার চলতো। আব্বা তখন পর্যন্ত ওই হাই স্কুলেই শিক্ষকতা করে, হাই স্কুলের শিক্ষক ছিল। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার মামা হচ্ছে আপনার সিলেট শহরে কোনো একটা কাজে না জানি জায়গা কিনে, কী করে আমি জানি না। তখন তো মামা ছিল আমার শ্বশুর, কিন্তু আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল না। এবং সিলেট মামা ওইখানে কাজের সন্ধানে গিয়ে আমি হঠাৎ করে লোকমুখে শুনতেছিলাম আমার মামা নাকি সিলেট বিয়ে করে ফেলছে। মানে সিলেট যে শহরে গেছে ওইখানে কাজ করতে, না কেন গেছে আমি জানি না, ওইখানে দীর্ঘদিন ধরে ছিল, এবং ওইখানে নাকি আমার মামা বিয়ে করে ফেলছে, এরকম একটা খবর আমি তখন কানে পাই। এবং কানে পাওয়ার পরে আমি তখন মুন্নিরে জিজ্ঞেস করি যে মুন্নি, আমি তো শুনলাম যে তোমার বাবা আমার মামা নাকি সিলেট শহরে বিয়ে করে ফেলছে, এরকম কোনো খবর কি তুমি পাইছো? ও আমারে বলতেছে, আরে না, তুমি এটা ভুলভাল বলতেছো, এরকম কিছুই না, আমার আব্বার আমি ভালো করেই চিনি, আমার আব্বা এই টাইপের লোকই না, আমার আব্বা এই ধরনের লোক না, তুমি এরকম উল্টাপাল্টা কথা বললো না। আমি তখন বললাম যে না, তোমার আব্বা যদি এই টাইপের লোক নাই হয়ে থাকে তাহলে তো ভালো, সমস্যা নাই। এরকম করে আমার মেয়েটা তখন আস্তে আস্তে করে বড় হচ্ছে। এরপরে আমি আর সন্তানাদি নিলাম না। তখন আমি আসলে ট্রাই করতেছি যে কী করা যায়, কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো চাকরি, এই ধরনের সিদ্ধান্তহীনতায় আমি তখন ভুগতেছিলাম। ওরকম কোনো কাজও পাচ্ছি না বা কোনো কিছু করতেও পারতেছি না। এক কথায় বলতে গেলে সম্পূর্ণ সিদ্ধান্তহীনতায় তখন আমার জীবনটা কাটতেছিল। আমি কোনো কিছুতেই ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না, কি করব। এমন করতে করতে একটা পর্যায়ে
আমি যেটা মানুষের মুখে শুনি, মানুষে বলে যে লোকে যা বলে তা কিছু না কিছু হলেও নাকি সত্য হয়, যা কিছু রটে তা কিছু না কিছু হলেও নাকি বটে। এরকম করতে করতে আমার কানে একটা পর্যায়ে ক্লিয়ারলি খবর চলে আসলো যে আমার মামা সিলেটে বিয়ে করছে, এবং সিলেটে আমার মামা শুধু বিয়ে করে না, ওখানে তার ফ্যামিলিও আছে। এরকম একটা আমি খবর পাইছি, এবং খবর পাওয়ার পরে তখন আমি এই বিষয়টা আস্তে আস্তে আমার মামির সাথে মুন্নির আম্মুর সাথে আলোচনা করি। আলোচনা করার পরে মুন্নির আম্মু আমারে বলে, না না না, এরকম কিছুই না, এরকম হইলে কি আমি জানতাম না। এমন করতে করতে আমি তখন গোপনে আমার মামার পিছনে গোয়েন্দাগিরি করতে শুরু করি, এবং এরকম করে গোয়েন্দাগিরি করতে করতে একটা পর্যায়ে আমি বের করে ফেলি আমার মামা আমি মুন্নিকে বিয়ে করারও বহু বছর আগে আমার মামা সিলেটে আরেকটা বিয়ে করে, শহরে আরেকটা বিয়ে করে, এবং ওই পরিবারে আমার মামার 2টা ছেলে সন্তানও আছে। ওইটা আমি পরে জানতে পারি। এই ঘটনা কিন্তু আমার মাও জানে না, আমার বাবাও জানে না, ইভেন আমার যে মামি আছে সেও জানে না। তো এটা যখন আমি জানতে পারার পরে আমার মামা কিন্তু এটা গোপনে করে রাখে। ওইটা সিলেটেরটা সিলেট শহরে গোপনে রাখে, এবং বাড়িতে যেটা আছে বাড়িটা বাড়িতেই রাখে। এইভাবে 2টা বউকে মামা 2 জায়গার ভিতরে খুব ভালো করে সেট করে রাখে, এবং 2টার খবর কিন্তু 2টাই জানে না। আমি জানি না যে আসলে সিলেটে আমার যে মামি থাকে ইনি আমার গ্রামের মামির কথা জানে কিনা, কিন্তু গ্রামের যে মামি আছে তিনি কিন্তু সিলেটের বিষয়টা পুরোই জানে না। এরপরে যেটা হইল সেটা হচ্ছে আমি তখন এই বিষয়টা এসে মুন্নিরে জানাইলাম যে, মুন্নি, তুমি যে আমার সাথে কনফিডেন্সলি কথাবার্তা বলতেছিলে ওই সময়, আসলে ঘটনা তো এটা আমি তো খোঁজ খবর নিয়ে আসছি। আসলে কিন্তু তোমার আব্বা সিলেটে বিয়ে করছে, এবং এইটা বলার পরে মুন্নি তখন ঘরের মধ্যে কান্নাকাটি করে যে এটা কীভাবে সম্ভব, এটা কি হতে পারে নাকি, কেমন যে ওর একটা বাজে অবস্থা হয়ে যায়। তখন আস্তে আস্তে করে এই জিনিসগুলো জানাজানি হতে শুরু হয়। প্রথমত আমার পরিবারের মানুষরা জানে। আমার মা বলে, না না না, আমার ভাইরে আমি ভালো করেই চিনি, আমার ভাই কোনো চরিত্রহীন লোক না, ও কখনোই 2য় বিয়ে করবে না, 2টা বিয়ে করবে না। এরকম করতে করতে আস্তে আস্তে করে 1 কান 2 কান হতে কথাগুলো অনেক দিকে চলে যায়, এবং চলে যাওয়ার পরে একদিন হলো কি, আমার মামি তখন আমারে ফোন করে কান্নাকাটি করতেছে। মামি আমার ফোন করে বলতেছে, সাদ্দাম, যদি পারো একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো। ওই দিন আপনার বিকেলবেলা আমার ফোন দিচ্ছে মামি। এবার ফোন দেওয়ার পর আমি বিকেলবেলা গেছি, সন্ধ্যা দিয়ে গেছি আমার শ্বশুরবাড়িতে, এবং যাওয়ার পরে দেখলাম যে বাড়ির মধ্যে অনেক মানুষ, আমার মামি কান্নাকাটি করতেছে, এবং মামা মুখ গোমরা করে ঘরের মধ্যে বসে আছে। পরে আমি মামিরে বললাম যে, মামি কি হয়েছে? মামি আমার জড়াই ধরে কান্না করে বলে, আরে সাদ্দাম, তুমি যেটা বলছো সেটাই হয়েছে। তুমি যে আমারে বলছিলা তোমার মামা সিলেটে বিয়ে করছে, আমি তো এটা বিশ্বাস করি নাই। এখন তো এই জিনিস প্রটাফ হয়ে গেছে, এটা তো এখন সবাই জানাজানি হয়ে গেছে। আসলেই তো তোমার মামা সিলেটে বিয়ে করছে। আমি তখন বললাম, তো আপনি কি করে বুঝলেন যে মামা সিলেটে বিয়ে করছে? বলে, লোকে লোকে বলে, এ বলে ও বলে, আমি মানুষের কান কথাই শুনতেছিলাম, এবং শুনে তোমার মামারে জিজ্ঞেস করছি। তোমার মামা আমার কাছে পুরোপুরি অস্বীকার করে, এবং পুরোপুরি অস্বীকার করার একটা পর্যায়ে আমি তোমার মামার হাতে কোরআন শরীফ তুলে দিছি। আমি বলি, যদি সত্যি আপনি বিয়ে না করে থাকেন, তাহলে আপনি এই পবিত্র কোরআনে হাত দিয়া বলেন যে আপনি বিয়ে করেন নাই, আপনি সত্য কথা বলেন। ওই মুহূর্তে তোমার মামা কোরআনে হাত দিয়া ডিরেক্টলি বলে ফেলছে সে বিয়ে করছে, এবং তার 2টা সন্তানও আছে। এটা শোনার পরে আমি তখন বললাম, মামি এরকম করতেছেন কেন? আপনার একটাই তো মেয়ে, আপনি তো সবসময় বলেন আপনার কোনো ছেলে নাই, মেয়ে নাই, এখন আপনার আরও 2টা ছেলে হলো, আপনার একটা বোন হলো, এটা কি ভালো না? আমার মামি তখন চিৎকার করে কান্না করতেছে। এরই মাঝে মামার বাড়ির এক লোক তখন আমার মামারে বলতেছে যে, বিয়ে যেহেতু করেই ফেলছি, সন্তানও যেহেতু 2টা আছে, তাহলে বউরে আর সিলেটে লুকিয়ে রাখলি কেন, বাড়িতে নিয়ে আয়। আমার মামি তখন বলতেছে, যদি এই মহিলাকে বাড়িতে আনা হয় তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তো রাতের বেলা আমি আমার শ্বশুর বাড়িতে আমার মামার বাড়িতে আমি রাত যাপন করে রাতে থাকি। থাকার পরে সকালবেলা ভোরে আমার মামা তখন নামাজ পড়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমি তখন ঘুম থেকে উঠে আমার মামিরে জিগাই, মামা কই? বলে, জানি না, সকালেই ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে। এবং দুপুর গড়িয়ে যখনই ধরেন বিকেল 2টা 3টার মতো বাজে, ওই মুহূর্তে আমার মামা কী করলো, 2টা বাচ্চা একটা ছেলে হাঁটতে পারে, টুনটুনে হাঁটে, আরেকটা কোলে, এইরকম 2টা বাচ্চা নিয়ে আমার মামা তখন হাজির, বাড়ির মধ্যে আসছে। মামি তো এটা দেখার পরে পুরো আসমান ভেঙে পড়ছে, মামি চিৎকার দিয়ে উঠছে। পরে লোকজন আসছে, যেহেতু বাড়ির সবাই আসছে, পরে আমার মামির সবাই বুঝাইতে আছে যে, দেখো ও তো এখন বিয়ে করে নি, তো অনেক আগেই বিয়ে করে ফেলছে, এখন আর এটা লুকেও তো লাভ নাই, একটা পুরুষ 2টা বিয়ে করতেই পারে, তার 2টা বউ থাকতেই পারে, এখন তুমি এটাকে মেনে নাও। আমার মামিরই বলতেছে। আমার মামি বলতেছে, আমার জীবন থাকতে আমি এটা কোনোদিনও মানতে পারবো না, আমার পক্ষে এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমি এই মেয়েকে এই বউকে আমি মেনে নিতে পারবো না। ওই যদি থাকতে হয় ওর বউ নিয়ে থাকুক, আমি চলে যাব। পরে মামা আমার ইশারা দিয়া বলতেছে, তোর মামিরে বুঝাস না, তোর মামির একটু বুঝা। আমিও বুঝাই, কিন্তু মামি আর আমার কোনো কথাই শোনে না। এবং একটা পর্যায়ে মামি তখন আমারে বলে যে, সাদ্দাম চলো, আমি তোমাদের বাড়িতে চলে যাব, আমার মেয়ের কাছে যাব।
এবং এই খবর তো আমার মায়ের কানেও চলে আসে, আমার মাও তখন বিষয়টা জেনে যায় এবং রাতের বেলায় আমি তখন মামিরে নিয়ে আমার বাড়িতে চলে আসি, মানে আমাদের বাড়িতে চলে আসি। আসার পরে ওই রাতে আমার মা আমার মামির সাথে ঝগড়া লেগে যায়। তারা কিন্তু দুজনেই বেআইন ছিলেন। আমার মা আমার মামির সাথে ঝগড়া লেগে যায় যে তোর জামাই যে এত বড় একটা কাজ করে বসলো, আরেকটা জায়গায় বিয়ে করে ফেললো, 2টা সন্তান হওয়ার পরে আমার ছেলে বিষয়টা বের করতে পারলো, তুই আগে পারলি না কেন? এই তুই কিসের মানে কার সংসার করছিস, কিসের সংসার করছিস? মানে মামির সাথে আমার মা খুব দুর্ব্যবহার করে, অতিরিক্ত খারাপ ব্যবহার করে যে তুই এতদিন কিসের সংসার করলি, তুই জানলি না কেন? রাতের বেলায় মা আর মামির প্রচুর ঝগড়া হয় এবং রাত 1টার দিকে মামি তখন বোরকা টোরকা রেডি করে ফেলে, মামি এই বাড়িতেও থাকবে না। আমার মা দুর্ব্যবহার করতেছে কেন, এই বাড়িতেও থাকবে না বা মামি বাড়ি থেকে চলে যাবে। আমি তখন মামিরে বলি, মামি আপনি চলে যাইন না, আপনি থাকেন, আমি দেখা যাক, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে, আপনি থাকেন না। উনি থাকবে না, উনি বোরকা টোরকা ঠিকঠাক করে ফেলে উনি চলে যাবে। রাত 1টা বাজে আমি ওনারে কেমনে পাঠাই। আমি পরে মুন্নিরে বললাম যে মুন্নি তুমি তোমার আম্মারে বুঝাও যে রাত 1টা বাজে আমি এখন গাড়ি কোথায় পাবো, আমি তার কীভাবে পাঠাবো। এবার মুন্নি ধৈর্য টুইরা কোনো রকমে মানে সকালে সূর্য ওঠা পর্যন্ত ওনারা আটকাইছি এবং সূর্য ওঠার পরে উনি আর থাকবেই না এবং সূর্য ওঠার পরে উনি নিজেই হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, মানে ওনার বাপের বাড়িতে উনি চলে যাবে। পরে এই তো মামি চলে গেল মামির বাপের বাড়িতে, আমার মামা নতুন বউ নিয়ে 2 বাচ্চা নিয়ে তার ফ্যামিলিতে আসছে। এবার শুরু হলো আমার মায়ের আনা, মানে আমার মায়ের কান্না। আমার মা বলতেছে আমি বিয়ে করাইছিলাম, ভাবছিলাম আমার বাপের সয় সম্পত্তি আমার বাপে আমার ভাইয়ের নামে দিছে, ওইখান থেকে তার বোনের তার মেয়ের আমি বিয়ে করাই আনছি যাতে তুই পাস, সম্পত্তির মালিক যাতে তুই হস, আমি যাতে হই। কিন্তু দেখা গেল এখান থেকে উড়ে এসে জুড়ে বসলো 2 বাচ্চা। আমার এই বউ তোর দরকার নাই, মানে মুন্নি তো দরকার নাই, মুন্নির চরিত্র ভালো না, ওর বাপের চরিত্র যদি খারাপ হয় মুন্নির চরিত্রও খারাপ। যেই মা মুন্নিরে ছাড়া কোনো কিছুই বুঝতো না, মানে খাবার খাইতে গেলে মুন্নি না খেলে আমার আম্মা খায় না, মুন্নির জ্বর হয়েছে আমার মায়ের ঘুম হারাম, সারা রাত মুন্নির মাথার কাছে বসে থাকে। অথচ আমার সেই মা এখন দমে দমে মুন্নিরে বলতেছে তুই আমার বাড়ি থেকে বের হ, তুই আমার বাড়ি থেকে বের হ, তুই আমার বাড়িতে থাকতে পারবি না। মানে আমার মুন্নির সাথে ঝগড়া করতেছে, তোর মা যেখানে গেছে তুই সেখানেই চলে যা, আমি আমার ছেলের অন্য কোথাও বিয়ে করাবো, আমি আমার ছেলের এই পরিবারে রাখবো না, মানে তোর 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 বাঁধনে আমি আমার ছেলেকে আর বাঁধবো না, তুই বেরিয়ে যা। মানে এত পরিমাণে মুন্নির সাথে খারাপ ব্যবহার করে। মুন্নি তখন কান্নাকাটি করে আমার কাছে। আমি বললাম যে দেখো তোমারই তো পুপু, আমি এখন কি করব বলো, আমি কি করতে পারি? আমি তো আমার মায়েরা ভালো করেই চিনি, আমার মা কত লোভী একটা মহিলা। এবং আমি তখন আমার মানে মুন্নির গায়ে আমার মা হাত পর্যন্ত তোলে, মানে ওরে দিনের ভিতরে 10 বার ঘর থেকে নামাইয়া দেয়, দিনের ভিতরে মানে 10 বার ঘর থেকে নামাই দেয়। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার আমার মা আমার মেয়েটার গায়ে হাত তোলে এবং বলে আমি নাতিনটা রেখে দেবো, তুই চলে যা, আমার নাতিন আমার কাছে থাকবো, তুই চলে যা, তোরে আমি রাখবো না। আমি আমার আব্বার কাছে বলি যে আব্বা এই ঘটনা কি করব বলেন তো। আব্বা আমারে বলে আমার এইসব কথা বলে লাভ আছে, আমি তো জানি তোর মা এরকম, এখন তুই এনে ওই সময় বিয়েটা করে বসলে, তোর মামাতো বোন আসছে, তারা তো তোর বিয়ে করার দরকার নাই, তুই তো জানিস যে তোর মা লোভে পড়ে তোর বিয়ে করাইছে, এরপরেও এই মেয়ের জীবনটা কেন নষ্ট করলি, কেন বিয়েটা করে ফেললি। আমি তখন আব্বারে বললাম যে আব্বা যা হবার তা তো হয়েই গেছে, বা যেটা করা সেটা তো করেই ফেলছি, এখন এটা সমাধা কি, তুমি এটার একটা সমাধা খুঁজে বের করো। আমার আব্বা বলে দেখ আমার কাছে কোনো সমাধা নাই, আমি কোনো রকমের কোনো সমাধা দিতে পারবো না, আমার কথাই একটা, যেহেতু বিয়ে করেই ফেলছিস এখন তুই তোর বউ নিয়ে সংসার কর, প্রয়োজনে তুই তোর বউ নিয়ে বাড়ি থেকে চলে যা, বাড়ি থেকে চলে গিয়ে তুই বাইরে কোথাও ভাড়া থাক, প্রয়োজনে আমি তোরা টাকা দিব। এই বলার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমি আমার বউ নিয়ে চলে যাব। এর 2-1 দিন পরে আমি তখন কী করলাম, আমাদের যে উপজেলা শহর আছে ওইখানে আমি একটা ঘর ভাড়া করলাম 2,500 টাকায়। 2,500 টাকার একটা ঘর ভাড়া করে আমি আমার বউ আর আমার বাচ্চা নিয়ে ওই ঘর ভাড়াতে আমি চলে গেছি। সকালবেলা আমার আম্মারে বলি নাই, আমার আম্মারে না বলে আমি বউ আর বাচ্চা নিয়ে চলে গেছি। এবং চলে যাওয়ার পরে মানে এরকম একটা অবস্থা, আমি আর বাড়িতে আসতাম না, কিন্তু বাড়িতে টোটালি আসা বন্ধ করে দিই। 3 দিন পরে আমার আব্বা গিয়ে আমারে বলে বাবারে তুই বাড়িতে আয়, তুই যদি বাড়িতে না আসিস তাহলে তোর মা আমার মাথার চুল রাখবে না, আমার মাথার চুল ছিঁড়ে ফেলবে, তুই বউ নিয়ে বাড়িতে আয়। আমি বললাম আব্বা তুমি তো মানে নিজেই ঘর ঠিক করে দিলা। আব্বা আমার বলে আমার দ্বারা সম্ভব না, তুই বাড়িতে আয়। পরে আমি কি করলাম, আবারও 2-3 দিন ওইখানে থাইকে 1 মাসের ঘর ভাড়া দিয়া সব মানে ফার্নিচার নিয়ে গেলাম, এগুলো নিয়ে আমি আবারও বাড়িতে আসছি। তো এরকম করে মা সবসময় কান্নাকাটি করে। একদিন মুন্নি আমার বলতেছে আমি তোমাদের বাড়ি থেকে চলে যাব রাতের বেলায়, আমি আমার মেয়েটারে নিয়ে আমি চলে যাব। আমি তখন বললাম যে দেখো তুমি যে চলে যাবা এখন এটা কিভাবে, কেউ আমাকে বলে না আসলে আমি তো আর পারতেছি না, আর কত, তোমার মায়ের অত্যাচার আমার আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, আমি চলে যাব। এবং এই কথা বলে আমি রাতে ওর সাথে কথাবার্তা বলে ঘুমাই থাকি। সকালবেলা ও মেয়েটাকে নিয়ে চলে যায়, মানে আমার মেয়েটারে নিয়ে চলে যায়। এখন আমার মেয়েটারে নিয়ে ও কোথায় যায়, আমি তো মনে করছিলাম ও সম্ভবত ওদের বাড়িতে অথবা ও নানার বাড়িতে চলে গেছে, যেহেতু নানার বাড়িতে তোর মা আছে। তো প্রথমত আমি মামারে ফোন দিলাম সকালবেলা, ও সকালবেলা চলে গেছে, এটা সবাই দেখছে, কিন্তু আমি ঘুমিয়েছিলাম, আমি বোরকা পরে চলে গেছে, আমি ঘুমিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। সকালবেলা উঠে আমি প্রথমে মামারে ফোন দিলাম, মামারে জিজ্ঞেস করলাম যে মামা মুন্নি কি আপনার বাড়িতে গেছে? মামা আমারে বলে না মুন্নি তো আমার বাড়িতে আসে নাই।
তখন আমি কী করলাম, আমার শাশুড়িরে ফোন দিলাম, মামিরে ফোন দিলাম, মামি মুন্নি কি আপনার বাড়িতে গেছে? মামি বলে কই, মুন্নি তো আমার বাড়িতে আসে নাই। এবার তো আমার মাথা খারাপ হয়ে গেল, তাইলে আমার মেয়েটারে নিয়ে মুন্নি কোথায় চলে গেল, আমার মেয়েটারে নিয়ে মুন্নি কোথায় গেল। এবার আমি মুন্নিরে খুঁজতে বেরিয়ে গেছি। আমি মুন্নিরে খুঁজতেছি, আমি আর মুন্নিরে খুঁজে পাই না। আমার মেয়েটার জন্য তখন আমার কলিজা ফেটে যাচ্ছিল। আমার মা আমারে বলে খোঁজার দরকার নাই, ওই বাপ যেরকম খারাপ মেয়ে তো এরকম খারাপই হবে। অবশ্যই মেয়েও খারাপ, মেয়ে খারাপ কোনো জায়গায় চলে গেছে, অন্য কারোর সাথে লাইন আছে, ভাইকে চলে গেছে। মানে আমার তখন আমার মার উপরে এত রাগ হইতো ভাই, কিন্তু কি করব, ওই মহিলা নাকি আমাকে পেটে ধরছে, যার জন্য তারে আমি আর কোনো কিছু বলতে পারি না। নিচের দিকে তাকায়া সব কিছু আমার নীরবে সহ্য করা লাগতেছে। আমি সব কিছু নীরবে সহ্য করি, নীরবে কান্নাকাটি করি। আমি আর কি করব, আমার তো আর কোনো পথ খোলা নাই। কাউরে যে কিছু বলবো বা কেউ যে আমার কোনো কথা শুনবে, এরকম মানুষও তো আর পৃথিবীতে নাই। সারাদিন কান্নাকাটি করি এবং এরকম করতে করতে প্রায় 3টা মাসের মতো কেটে গেল। আমি মুন্নির কোনো খবর পেলাম না। এই 3টা মাসে মুন্নি কোথায় গেছে, কোন জায়গায় গেছে, মুন্নি কই আছে, তার কোনো সঠিক ঠিকানা আমি আর পেলাম না। আমি মুন্নিরে না পাই এবং 3 মাস পর আমি প্রায় পাগলের মতো হয়ে গেছি। খাইতে ভাল লাগে না, ঘুমাইতে ভাল লাগে না, মানে সারাক্ষণই মনটার মধ্যে কষ্ট। এবং একটা পর্যায়ে আমি তখন আমার মামারে বললাম, মানে আমার বললাম, আমার বাবারে বললাম, বাবা আমি তো আর এগুলো নিতে পারতেছি না, বাবা আমার পক্ষে তো এইসব আর সম্ভব হইতেছে না, আমি তো আর পারতেছি না। আব্বা আপনি একটা কাজ করেন, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন, আমি বিদেশ চলে যাই, আমি দেশের বাইরে চলে যাই, আপনি আমার দেশের বাইরে পাঠানোর একটা ব্যবস্থা করেন। তো আমার আব্বার কাছে ওই সময়টা তো জমানো কিছু টাকা ছিল। আব্বা আমার বলে, আসলে কি তুই বিদেশ চলে যাবি? আমি বললাম, বাবা বিদেশ গেলে ভালো হয়, কয়েকটা বছর বিদেশ করে আসলে আমি সব কিছু থেকে বের হতে পারবো। কারণ এখন আমার বউয়ের স্মৃতি, আমার সন্তানের স্মৃতি, আমার মায়ের এই অত্যাচার, এবং আমি এগুলো আর পারতেছি না, আমি পাগল হয়ে যাব। পরে আমার আব্বা তখন করলো কি, এই গোপনে মানে আমার আম্মাকে না জানাইয়া আব্বা তখন আমার পাসপোর্ট করাইল, এবং পাসপোর্ট করায় আব্বা আমাকে বিদেশ পাঠিয়ে দিল। আমার আব্বা সৌদি আরবের ভিসা ঠিক করলো, এবং ভিসা ঠিক করার পরে আমার ভিসাও হলো। আমি কিন্তু এই বিষয়গুলো কাউরিই বলি নাই, শুধুমাত্র আমার আব্বা জানতাম আর আমি জানতাম, মানে আমার আব্বা আর আমি ছাড়া কেউই জানতো না। আব্বা আমার সাথে আস্তে আস্তে করে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে আব্বু তখন আমাকে সৌদি আরবে পাঠিয়ে দিল। আমি তখন সৌদি আরবে চলে আসি। আমি সৌদি আরবে একটা ইন্ডিয়ানের দোকানে আসি, মানে ইন্ডিয়ানের মানে দোকানটার মালিক এক হচ্ছে আপনার সৌদিয়ান, এবং সে হচ্ছে তার কাছ থেকে দোকানটা কন্ট্রাক্টে নিয়েছে ইন্ডিয়ানি, আমি ইন্ডিয়ানের আন্ডারে কাজ করি। তো আমার ইন্ডিয়ানি ভাইটা অনেক ভালো, মানে অত্যাধিক ভালো আমার সাথে। তিনি মুসলিম, হিন্দু না, বাড়ি ইন্ডিয়াতে কিন্তু মুসলিম। পরে ওনার সাথে কাজ করি। এখন আমার আব্বা কেন বিদেশে পাঠাই দিল, এটা আমার আম্মাকে কেন জানাইলো না, এই নিয়ে ভাই শুরু হয়ে গেল তুমুল ঝগড়া। মানে ঝগড়াঝাটি, মারামারি, কোপাকুপি, মানে আব্বুর সাথে এরকমভাবে আমার আম্মা দ্বন্দ্বে জড়াই পড়ছে যা বলার মতো না। এবং এরকম করে দ্বন্দ্বতে জড়াতে একটা পর্যায়ে আমার আম্মা করলো কি, আমাদের এলাকার এক প্রাক্তন মেম্বার, আমার আম্মা তখন ওই মেম্বারের দ্বারস্থ হয়েছে, এবং মেম্বারের কাছে আমার আম্মা তখন বিচার দিতে আসে। আমার আব্বা যদিও মাস্টার হয়ে থাকে, কিন্তু আমার আব্বার দুর্চরিত্র ভালো না। আমার আব্বা মাস্টারি করার অবস্থায় মানে স্কুলের বিভিন্ন মেয়েদের সাথে খারাপ কাজ করে, এটা ওইটা, মানে যতটুকু পারতেছে আমার আব্বার সম্বন্ধে আমার আম্মা এই ধরনের উল্টাপাল্টা কাজ করতেছে। মানে আমার আম্মার কথাই একটা, আমার আম্মা এরকম একজন মানুষ যে তার কথার বাইরে কোনো কাজ কেউ করতে পারবে না। মানে যে যাই করবে তারে বইলা করতে হবে, কারণ তারে যদি না বইলা করা হয় তাহলে সে ঘর বাড়ি সব কিছু উলুট পালুট করে ফেলবে, কাউরে সে মানবে না, গায়ে হাত তুলবে, অত্যাচার করবে, অবিচার করবে। মানে সে যে তখন মানুষরূপী একটা পশুর মতো হয়ে যায়, তারে আর কেউ মানাইতে পারে না। এবং এইভাবেই তখন সময়গুলো কাটতেছে, এবং এইভাবেই দিনের রাতগুলো কাটতে আমি তো সৌদি আরবে পড়ে আসি। আমার আব্বা আমারে ফোন দিয়া কান্নাকাটি করে আমারে বলে, তোর মা এরকম করে, মেম্বারের কাছে গেছে, ওই হাসান আলী মেম্বার কি ভালো মানুষ, হাসান আলী মেম্বার খারাপ চরিত্রের লোক, ওর কাছে গিয়ে তোর মামার নামে বিচার দে, সেগুলা মানে দুনিয়ার সব কথা। এবং একটা পর্যায়ে আমার আম্মারে আমি তখন ফোনে বুঝাই যে, মা যা করার তা করছে, আমি বিদেশ আসছি তো আমার কী হয়েছে, মাঝে মাঝে টাকা পাবো, তোমার জন্য টাকা পাঠাবো, এটা সে না। মা কথা হলো, তুই গেলি কেন, তোরে পাঠাইলো কেন? মানে সন্তান বিদেশ গেলে মা খুশি হয়, কিন্তু আমার মায়ের কথা হচ্ছে আমারে পাঠাইলো কেন, তার অনুমতি ছাড়া কেন পাঠাইলো। মানে মায়ের চিন্তা ভাবনা হচ্ছে মা আমার আরেকটা বিয়ে করাইতো, এবং সেই বিয়ে করে মা যৌতুক নিত, এরকম একটা চিন্তা ভাবনা। এবার আমার আম্মা এরকমভাবে করতে করতে আমি এই প্রথম সৌদি আরবে থাকা অবস্থায় শুনতে পারি আমার বাবা আমার মায়ের গায়ে হাত তোলে। এত বছর পর্যন্ত কোনোদিন আমার আব্বা আমার মায়ের গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই। আমার মায়ের গায়ে হাত তোলে, এবং মায়ের গায়ে হাত তুললে পরে আমার মা তখন রাগ করে ওই হাসান আলী মেম্বারের বাড়িতে চলে যায়। আবার হাসান আলী মেম্বার আমার মাকে আবার বোন ডাকে, উনি আবার আমার মাকে বোন ডাকে, এবং বোন ডাকার পরে ওনার কাছে আমার আম্মা তখন চলে যায়, এবং ওনার কাছে গিয়ে আমার আম্মা তখন কান্নাকাটি করে। উনি তখন আমার আম্মাকে ওনার ঘরে আশ্রয় দেয়।
আশ্রয় দেওয়ার পরে তখন একটা দরবারের মতো বসে, একটা মেলের মতো বসে, এবং মেল দরবারে বসে আমার আব্বা, আমার পরিবারের অন্য অন্য মানুষের সবাই মেলে বসার পরে আমার আম্মাকে তখন জিজ্ঞেস করে। আমার আম্মা তখন মুখের উপরে বলে যে আমি আর জীবনে এই মাস্টারের সংসার করব না, মানে আমার আব্বার সংসার করবে না। বলে প্রয়োজনে আমি না খেয়ে থাকবো, আমার যেহেতু ভাইও নাই, আমার বাপও নাই, মাও নাই, আমি কার কাছে যাব? আমি আমার জীবন এখানেই কাটাই দিব, আমি আর কোথাও যাব না, আমি এই বেটার সংসার আমি করবো না, প্রয়োজন আমি ভিক্ষা করে ভাত খাবো। অ্যান্ড একটা পর্যায়ে ওই দরবারের মাঝে আমার আব্বা তখন বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, আর না পাইরা আমার আব্বা তখন বলেই ফেললো যে আমি তাহলে তোমার তালাক দিব, আমি তোমার তালাক দিব, যেহেতু তুমি আমার সংসারে করবা না, আমার সাথে থাকবা না, তাহলে আমি তোমাকে তালাক করে দিব। আব্বা যখন সিদ্ধান্ত নিল যে মারে তালাক করে দিবে, মা যেহেতু এরকমটাই করতেছে, আম্মুর সাথে আর থাকবে না, আম্মুকে তালাক করে দিবে, এরপর আমার আব্বা এভাবেই থাকবে, মানে এরকম সিদ্ধান্ত হলো। এবং ওই দরবারের সামনে আবার রাগ করে আমার আম্মাকে তালাক করে দেয় যে ঠিক আছে, আমি তোমার 3 তালাক দিয়ে দিলাম, তুমি তোমার মতো করে থাকো। এই কথা বলার পরে আমার আব্বা তখন আম্মাকে তালাক করে দেয়, এবং আম্মাকে তালাক করে দিলে পরে আমার আম্মাকে তখন ওই হাসান আলী মেম্বার নিয়ে যায় তার বাড়িতে। যেহেতু আমার আম্মুর আমার মামার সাথেও সম্পর্কে ভালো না, মামার সাথেও আমার আম্মুর দ্বিধাদ্বন্দ্ব, মারামারি, এবং প্রতিটা মুহূর্তে মামার সাথেও সম্পর্ক খারাপ। তো এই জন্য আমার মামার বাড়িতে আর পাঠাইলো না, এবং মামার বাড়িতে না পাঠাইয়া ডিরেক্টলি তখন আমার মা করলো কি, মানে আমার মামা তখন করলো কি, মানে আমার মা তখন ওই হাসান আলী মেম্বার নিয়ে চলে গেছে তার বাড়িতে। তার বাড়িতে নিয়ে গেল পরে আমার আম্মা তখন ওই হাসান আলী মেম্বারের বাড়িতে আসে, হাসান আলী মেম্বারের বাড়িতে থাকতেছে, বুড়তেছে, ফিরতেছে। আমার হাসান আলী মেম্বারও কিন্তু বিয়ে করছে, হাসান আলী মেম্বার বিয়ে করছে, তার আবার নিজের ফ্যামিলি আছে, তার বউ আছে, বাচ্চা আছে, সে তার মতো করে আছে। এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় হাসান আলী মেম্বারের বাড়িতে থাকতো, আমি ফোন দিতাম, আমি বলতাম মা তুমি হাসান আলী মেম্বার বাড়িতে কেন থাকতেছো? হাসান আলী মেম্বার তো ভালো না, তার চরিত্র ভালো না, তুমি ওনার বাড়িতে থাইকো না, তুমি ওনার বাড়ি থেকে চলে আসো। আমার আম্মা বলে তা ওর চরিত্র তোর বাপের চরিত্রের চেয়েও ভালো আছে, তোর বাবার চরিত্রের চেয়েও ভালো আছে। তখন এমন একটা অবস্থা হয়েছে, আমার আব্বাও আর সমাজে মুখ দেখাইতে পারে না। আমার আব্বা যেহেতু একজন স্কুল মাস্টার, তিনি স্কুলে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করেছে। আমার আব্বার অনেক ছাত্রছাত্রী আছে বিভিন্ন জায়গায়, তারা আমার আব্বাকে অনেকভাবে ফোন করে, এভাবে জিজ্ঞাসা করে, ওভাবে জিজ্ঞাসা করে। হাসান আলী মেম্বার মূলত মানে নারী লোভী খারাপ চরিত্রের একজন মানুষ ছিলেন, মানে বাজে চরিত্রে, খারাপ চরিত্রে একজন লোক ছিল না, ওর চরিত্র ভালো ছিল না। তো যার কারণে দেখা গেল যে আমার মানে সবাই আমার আম্মাকে নিয়ে ওনার সাথে খারাপ কিছু মাইন্ড করতো, মানে খারাপ কিছু সন্দেহ করতো যে ওনার সাথে আমার আম্মার খারাপ কোনো সম্পর্ক আছে, এরকমটাই মনে করতো। তো এখন আমি কি করব? শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে আমার মায়ের বললাম, মা একটা কাজ করো, যেহেতু আমি বিদেশে আছি, আমি তো এখানে টাকা পয়সা ইনকাম করি, আমি তোমার মাসে মাসে টাকা দিব, তুমি হাসান আলী মেম্বারের বাড়িতে না থাকা তুমি আলাদা কোথাও থাকো, তোমার আমি আলাদা ঘর ভাড়া করে দিই। এটা আম্মারে বলতেছি। আম্মা তখন আমার এই কথাটা রাজি হইল, যেহেতু হাসান আলী মেম্বারের বাড়িতে থাকে, তার নিজের বউ আছে, বাচ্চা আছে, তাদের সাথে আমার আম্মার অনেক ঝামেলা হচ্ছে, তারাও আসলে চায় না যে আম্মা ওইখানে থাকুক। এবার আম্মা বলে আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার আলাদা বাসা ভাড়া করে দেস তাহলে আমি আলাদা বাসা ভাড়ায় থাকবো। পরে আমি কি করলাম, আমাদের ওই দিকে মানে আমি ওই যেখানে আমার বউরে নিয়ে ঘর ভাড়া করছিলাম 2,500 টাকার, ওই সময় ভাড়ারও 500 টাকা বাইরে গেছে, 3,000 টাকা। আমি তখন ওই বাড়িওয়ালার সাথে কথাবার্তা বলি মোবাইলে, সৌদিতে থাকা অবস্থায় বাড়িওয়ালার সাথে ফোনে কথাবার্তা বলি, এবং ফোনে কথাবার্তা বলার পরে বাড়িওয়ালা তখন আমারে বললো যে ঠিক আছে উনি ভাড়া দিবে। তো উনি ভাড়া দিল, আমার মা তখন ওইখানে উঠছে। তেমনি ওইখানকার যে বাড়িওয়ালা ছিলেন তিনি আবার হাজি মানুষ ছিলেন, হজ করতেন, মানে ভালো একজন মানুষ ছিলেন। তো আমার আম্মা তখন ওইখানে চলে যায় এবং এদিকে থাকে। আম্মার ওইখানে ভাড়াতে নেওয়ার পরে মানে মানুষই বিভিন্ন বাজে কথাবার্তা বলতেছে আমার আব্বার, এবং এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমার আব্বা স্ট্রোক করে মারা যায়। আমার কাছে দেশ থেকে ফোন আসে আমার আব্বা মারা গেছে। আমার আব্বা স্ট্রোক করে এবং রাতের বেলা স্ট্রোক করে মারা যায়। কখন মারা যায় এটা আসলে কেউ বলতে পারবে না, কারণ আমার আম্মা চলে যাওয়ার পরে আব্বা বেশিরভাগ সময় ঘরের মধ্যে বসে থাকতো, কারোর সাথে খুব বেশি একটা মিশতো না। আর তখন আমার আব্বার চাকরিতেও রিটায়ার্ড হয়ে যায়, আমার আব্বা নিজে মানে রিটায়ার্ড হয়ে চলে আসে, কারণ মান সম্মান নিয়ে তো আর থাকতে পারতেছিল না আমার মায়ের জন্য। সবাই আমার আব্বাকে খারাপ কথা বলে, আমার আব্বাকে বাজে কথা বলে, আব্বা এইটা করছে ওইটা করছে, এরকমভাবে আব্বাকে এগুলো বলে, এবং আব্বা এই জিনিসগুলো নিতে না পেরে আব্বা তখন নিজেই রিটায়ার্ড হয়ে যায় স্কুল থেকে, এবং রিটায়ার্ড হয়ে আব্বা তখন বাড়িতে থাকতে শুরু করে। এবং এই মানে প্রেশারগুলো নিতে নিতে একটা পর্যায়ে আমার আব্বা হাঁপিয়ে ওঠে, এবং শেষ পর্যন্ত আব্বু তখন স্ট্রোক করে মারা যায়। তো আব্বু মারা গেছে, আমার মনটা তখন খুব খারাপ হয়ে গেল। কিন্তু মন খারাপ হওয়ার মানে আপনারা কী বলবো, আব্বু মারা যাওয়ার কিছুদিন মানে বেশি দিন হয় না, আমার আব্বা মারা গেছে, আমার আম্মা কিন্তু আসেও নাই। আমার আম্মু এখানে ভাড়া থাকে, আমি আম্মারে ফোন দিয়ে বলছি আম্মা আব্বা মারা গেছে, আপনি বাড়িতে যান। আমার আম্মা আমার আব্বার চেহারাও দেখবে না, আমারে বলে আমি এই বদমাইশ লোকের, এই বিয়াদব লোকের চেহারাও দেখবো না, আমি যাব না। মানে এত করে আমার আব্বারে আমি বুঝাইছি, আমার আম্মারে আমি বুঝাইছি, আমার বুঝাইছি, আমার আম্মা কিন্তু আর যায় না আমার আব্বারে মাটি দিতে। তো যাই হোক, আমার আব্বার দাফন কাফন হয়ে গেল, আমার আব্বারে মাটি দিয়ে দিল।
এবং আমি সৌদি থেকে আব্বুর জন্য মিলাদ পড়াইছি, দোয়া করছি আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাত দান করে। আমার আব্বু কিন্তু জীবন দশায় খুব ভালো মানুষ ছিলেন, মানে অত্যাধিক ভালো মানুষ ছিলেন। আমার আব্বা কারো ক্ষতি করছে এরকম কোনো রেকর্ড কেউ কখনো দিতে পারবে না, কেউ কখনো বলতে পারবে না। আর এইভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি আমার মার যে বাসায় ভাড়া রাখি ওই বাসার বাড়িওয়ালা আমারে বলতেছে আমার মায়ের ওই বাসা উনি রাখবে না। আমারে বলতেছে, আমার বলে যে আমার ফোন দিয়ে বলে সাদ্দাম তোমার মায়ের আমি এই বাসা রাখবো না, তোমার আম্মারে তুমি এই বাসা থেকে নিয়ে যাও। তাই আমি বললাম যে এটা আপনি কি বলেন, আমার আম্মা হচ্ছে বিধবা মানুষ, আমার আব্বা মারা গেছে, তাই আমার আম্মা আপনার মানে ওইখানে থাকে, তাতে সমস্যাটা কি, থাকুক না। উনি বলে যে না তোমার আম্মা এখানে থাকতে পারবে না, তোমার আম্মা যাতে এখানে না থাকে তোমার আম্মাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি তখন বললাম কাকা আপনি তো আমার বাবার বয়সী মানুষ, আপনি মানে আমার কাছে বলেন কি হয়েছে, আপনি কেন আমার মাকে ওইখান থেকে বের করে দিতে চান, আপনি কেন বের করে দিবেন, কারণটা একটু আমারে বলেন আমি শুনি। উনি আমারে বলে আমি এইসব কথা তোমারে বলতে পারবো না। এরপর আমি অনুরোধ করি যে আপনি আমারে বলেন। পরে উনি আমারে বলে আমাদের এলাকার হাসান আলী মেম্বার নাকি দিন নাই রাত নাই 24 ঘন্টা আমার আম্মার কাছে আসে এবং মাঝে মাঝে রাতের বেলায় সে নাকি এখানে থাকেও। তো বাড়িওয়ালা তো আপনার হজে মানে হজ করা মানুষ, হাজি মানুষ, তিনি বলে আমি হজ করা মানুষ, আমি হাজি মানুষ, আমি এইসব মানে কাজ আমি নিতে পারবো না, আমার হারাম পথের টাকা দরকার নাই, আমি হালাল পথে আমার ঘর ভাড়া হইলে হবে, নাহলে আমার ঘর খালি পড়ে থাকবে, সমস্যা নাই, কিন্তু আমি হারাম পথের একটা টাকা উপার্জন করে আমার সন্তানদেরকে খাওয়াবো না, আমি নিজেও খাবো না। আমি এবার মায়ের ফোন দিয়ে গালাগালি করলাম যে মা এই ধরনের কথা কেন হইলো। মা এবার আমারে বলে কি বলে বাড়িওয়ালা নাকি আমার মায়ের দিকে খারাপ নজর দিছে। উনি আমারে বলে বাড়িওয়ালা আমার দিকে খারাপ নজর দিছে এবং বাড়িওয়ালা আমার কাছে আসার জন্য চেষ্টা করতেছে, বাড়িওয়ালা এটা করবে ওইটা করবে, আমার এগুলো করতেছে, এবং যার জন্য আমি তখন মানে বাড়িওয়ালা উল্টাপাল্টা কথা বলতেছে, মানে বাড়িওয়ালা যেটা বলতেছে মা বলতেছে বাড়িওয়ালা নাকি মিথ্যা কথা বলে। তো আমি বাড়িওয়ালাকে মানে ভালো করেই চিনি, মানে তিনার মতো এত ভালো মানুষ ওই মহল্লাতে নাই, ওই এলাকাতে নাই। তিনি যথেষ্ট পরিমাণে ধার্মিক, শিক্ষিত এবং নম্র ভদ্র একজন মানুষ। পরে আমি বললাম মা তুমি আমারে যতই বলো আমি খুব ভালো করে বাড়িওয়ালার চিনি, বাড়িওয়ালা কেমন মানুষ, বাড়িওয়ালা কি এটা আমার থেকেও ভালো আর কেউ জানে না, তুমি উল্টাপাল্টা কথা বইলো না, তুমি এগুলো করা বন্ধ করো। এবং এরই মাঝে সৌদির সময় একদিন রাত প্রায় 2টা বাজে বাড়িওয়ালা আমারে ফোন দিছে, রাতের বেলায় ফোন দিয়ে আমারে বলতেছে যে যা হবার তাই হয়েছে, তোমার আম্মারে আর ওই এলাকার লোকেরা ধরছে আমার ঘরে। আমি বললাম কি বলেন, এলাকার লোকেরা আমার আম্মারে আর কোন লোকেরা ধরছে? বলো ওই হাসান আলী মেম্বারে ঘরের মধ্যে ধরছে, এখন ওরা কাজী আনসারা বিয়ে পড়াই দিবে। তা আমি বাড়িওয়ালারে বললাম যে আমি যেহেতু আমার আম্মারে ভালো করার জন্য ওই জায়গা থেকে মানে হাসান আলী মেম্বারের বাড়ি থেকে আলাদা আনছি, ভাড়া রাখছি, আমার মায়ের অত্যাচার, আমার বাবা মারা গেল, আমার মায়ের অত্যাচার, আমার বউটা চলে গেল, আমার বাচ্চাটা চলে গেল। আমি তখন ওই লোকটাই বললাম ভাই ঠিক আছে বিয়ে পড়াই দেন। বলে বিয়ে আমার পড়াইতে হবে না, বিয়ে ওরাই পড়াই দিবে। এবং এরপরে আমার আম্মার ওইখানে বিয়ে হয়ে যায়, মানে আমার আম্মাকে ওইখানে বিয়ে পড়াই দেয়। এবং বিয়ে পড়াই দেওয়ার পরে আমি আর আমার আম্মার সাথে কথা বলি না, যেহেতু ওনার হাসান আলী মেম্বারের সাথে বিয়ে হয়েছে, হাসান আলী মেম্বারে ওনার দায়ভার নিবে বা হাসান আলী মেম্বারে ওনার কাছে আসবে, আমি আর ওনারে ফোন টোন দিই না, ফোনে কথাবার্তা বলি না, মানে দীর্ঘদিন ওনার সাথে কথাবার্তা বলি না। এবং এরকম করতে করতে বাড়িগুলোর মাধ্যমে আমি খবর পাইলাম আমার আম্মা নাকি এইখানে একটা রাইস মিল আছে, রাইস মিলে চাকরি করে। আমি 3 মাস কোনো টাকা পয়সা দিনে ওনার কোনো খবর নেই 3 মাসের মাঝে জানতে পারি উনি আপনার ওইখানে রাইস মিলে চাকরি করে, ওই চাকরির টাকা দিয়ে বাসা ভাড়া দেয়। এখন আর ওই হাসান আলী মেম্বার আর খুব বেশি একটা ওনার কাছে আসে না, মাত্র 3 মাসের মধ্যে। মানে মূলত হাসান আলী মেম্বার আমার মায়ের কাছে আসতো আমার টাকাগুলোর জন্য, আমি বিদেশ থেকে টাকা পাঠাইতাম। আর তখন কিন্তু আমার বিদেশের অবস্থান খুব ভালো ছিল, আমি একটা চকলেটের দোকান দিই এবং ওখানে লাল মিয়া নামের এক লোকের আমি আমার দোকানে কর্মচারী হিসেবেও রাখি, আমি নিজে ব্যবসা বাণিজ্য করি, আমি তখন ভালো অবস্থানে আছি। এবার আমার আম্মা নাকি রাইস মিলে চাকরি করে। ভাই একটা সন্তান বিদেশ করি, টাকা পয়সা ইনকাম করে, মা যতই খারাপ হোক মা তো মাই, উনি রাইস মিলে বুড়ো বয়সে চাকরি করে, এটা শুনে ভাই আমার সহ্য হয় নাই। আমি তখন করলাম কি ছুটিতে বাড়িতে আসছি, 15 দিনের ছুটিতে বাড়িতে আসছি। এবং 15 দিনের ছুটিতে বাড়িতে আসার পরে আমি কি করলাম ওনারে মানে রাইস মিল থেকে আনছি, ওইখান থেকে আনছি, আইনা বললাম কি হয়েছে। পরে আমারে বলে তুই আমার ভাষা ভাড়া দেস না, আমার খাবার টাকা দেস না, আমি চলবো কেমন করে, আমি খেতে পারি না, থাকতে পারি না, এই জন্য আমি রাইস মিলে চাকরি করি। আমি বললাম তুমি যে রাইস মিলে চাকরি করো, আমি তো মাসে মাসে তোমার জন্য টাকা পাঠাইতাম, আমি তোমার খরচ দিতাম, সব দিতাম, এরপরও তুমি হাসান আলী মেম্বারকে এখানে কেন জায়গা দিছ? আমার আম্মা তখন আমারে বলতেছে উল্টাপাল্টা কথা একদম বলবি না, হাসান আলী মেম্বার আমি জায়গা দিই না, হাসান আলী মেম্বার এমনি আমার কাছে আসতো, আমার সাথে কথাবার্তা বলতো, এলাকার লোকেরা ধরে জোর করে ওনার সাথে আমার বিয়ে পড়াই দিছে। এবং জোর করে ওনার সাথে আমার বিয়ে পড়াই দেওয়ার পরে উনি আর লজ্জায় এদিকে আসে না। আমার আম্মা আবার এইভাবে বুঝাইতেছে। আমি বললাম মা
হাসান আলী মেম্বারের বাড়িতে যখন তুমি থাকতা তখনও তার বাড়ির লোকজনে বলতো তোমার সাথে তার অবৈধ সম্পর্ক আছে। আমি যে বাড়িতে তোমার ভাড়া রাখছি ওই বাড়ির বাড়িওয়ালাও বলতো তোমার সাথে ওনার অবৈধ সম্পর্ক আছে। মা আমার বলে হাসান আলী মেম্বার আমার ভাই ডাকছিল, সে আমার ভাই ডাকছিল, অথচ তুই তার নিয়ে খারাপ কথা বলস, আল্লাহর গজব তোর উপরে পড়বো। আমি তখন মনে মনে চিন্তা করি গজব যে কারো উপরে পড়তেছে এটা তো জনগণ দেখতেছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি এখন থেকে রাইস মিলে চাকরি করতে হবে না, আমি এখানে তোমারে রাখবো, আমি বাসায় তোমার রাখবো, তুমি এই বাসায় থাকো। এবং এরপরে আমি ওই আবার পুনরায় মারে নিয়ে বাসায় রাখলাম। বাড়িওয়ালার আমি বললাম ভাড়াটারা সব আমি দিব, আমার মার কাছ থেকে ভাড়া খুঁজেন না। এবং এমন করতে করতে ওই লাল মিয়া যিনি আমার দোকানে চাকরি করে উনি আমার কিছু মালামাল দিছিল ওনার বাড়িতে দিয়ে আসার জন্য। ওনার বাড়িও সিলেটে, তিনিও মানুষটা অত্যাধিক ভালো, মানে অনেক ভালো মানুষ, আমার সাথে অনেক দিন দীর্ঘদিন ধরে আমার সাথে আছে। পরে উনি কিছু মালামাল দিল, ওনার মানে ছেলে মেয়ে আছে, এগুলোর জন্য চকলেট টকলেট এটা ওইটা অনেক কিছু দিছে। দেওয়ার পর আমি তখন এইগুলো নিয়ে ওই বাড়িতে গেছি, মানে ওনার বাড়িতে গেছি। ওনার বাড়িতে যাওয়ার পরে একটা মানে ওনার বাড়িতে গিয়ে আমি একটা মেয়েরে দেখতে পাই, মানে ওনার বড় মেয়ে। এর আগেও শুনছি ওনার মুখে ওনার বড় মেয়ে নাকি দেখতে অনেক সুন্দর, এরকমভাবে উনি অনেক সময় আমার কাছে বলতো। পরে যাওয়ার পর ওনার বড় মেয়েরে দেখলাম যে মাশাল্লাহ অনেক সুন্দর। মেয়েটার বয়স এই মানে অত বেশি না, হয়তো আপনার ইন্টারমিডিয়েটে পড়ে, কলেজে পড়ে, কিন্তু যথেষ্ট পরিমাণে লম্বা সুন্দর ফর্সা, মানে এক দেখায় মেয়েটার আমার খুব ভালো লেগে যায়, মানে সোজা কথা যেটায়। তো আমি এমনিও তো যখন ভালো লেগে যায় পরে আমি আমার তো আসলে গার্ডিয়ান কেউ নেই ওই সময়, আমার মাও তো একরকম মানুষ, আমার বাবা তো মরেই গেল, দাদা দাদি তারাও বেঁচে নেয়, কাকা ফুফি যারা আছে ওরা তাদের মতো, ওরা তো আর আমার কোনো খোঁজখবর নেয় না, আমার কোনো কথা শোনে না, ওরা আর আমার সাথে নেই। পরে আমি এসে মারে জানাইলাম বিষয়টা যে মা এই মেয়েটার আমার ভালো লাগছে, এই মেয়েটারে তোমারে দেখাবো। এর কয়েকদিন পরে আমি লাল মিয়ার বাড়িতে আবারও যাই আমার মায়ের নিয়ে মেয়েরে দেখাই। আমার মায় তখন মেয়েরে পছন্দ করে এবং এক দৃষ্টিতে মা বলতেছে মেয়েটা অনেক ভালো, এই মেয়েটার আমি তোরে বিয়ে করাবো। পরে আমি লাল মিয়ারে তখন ফোনের মাধ্যমে জানাই যে এমন এমন ঘটনা, আপনার মেয়েরও তো আমার মা পছন্দ করছে, এখন আপনার মেয়ের আমার মা বিয়ে করাইবো। লাল মিয়া তখন বলতেছে বাবারে আমার তো বউ আছে, আমার বউয়ের সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারবো না। আবার এই মেয়ের বিয়ে তার মানে ওনার ওয়াইফ হচ্ছে তার ভাইয়ের ছেলের সাথে, মানে তার মামাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে রাখছে। মেয়ের মামাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে রাখছে। তো আমরা যতই চেষ্টা করলাম, যতই বুঝালাম, আমার কাছে মেয়েরই বিয়ে দিল না। আমার কাছে বিয়ে না দেওয়ার পরে আমি পুনরায় আবারও চলে আসি, মানে সৌদিতে চলে আসি। আইসা আমি লাল মিয়ারে বুঝাই, মেয়ে যেহেতু আমার পছন্দ হয়েছে, মেয়েও দেখতে শুনতে ভালো, রূপসী, আমি লাল মিয়ারে বুঝাই যে আপনি আমার শ্বশুর, আপনারা তো দেখেন এখানে আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার কাছে বিয়ে দিলে কী হবে, আপনার মেয়ে ভালো থাকবে। এমন করতে করতে উনি ওনার ওয়াইফরে বুঝায়, মানে লাল মিয়া তার ওয়াইফরে বুঝায়। এমন করে বুঝাবুঝির পর্যায়ে একটা পর্যায়ে লাল মিয়ার ওয়াইফ যিনি ছিলেন উনি রাজি হয় আমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। তো এখন আমার কাছে যে মেয়ে বিয়ে দিবে, এখন তো আমি তো ধরেন সৌদিতে চলে আসছে, এখন কীভাবে বিয়ে দিবে? লাল মিয়া তখন বলল যেহেতু এইখানে আমি আছি আর দেশে আমার ওয়াইফ আছে, তাহলে মোবাইলে বিয়ে হয়ে যাক। পরে আমি বললাম যে মোবাইল ফোনে বিয়ে করবেন, তাই ঠিক আছে তাহলে মোবাইল ফোনে বিয়ে করেন। এরপরে এই মোবাইল ফোনের মাধ্যমে আমার এই মেয়ের সাথে বিয়ে হয়। মোবাইল ফোনের মাধ্যমে আমার মা থাকে, এরপরে মেয়ের নাম হচ্ছে লাখির মা থাকে, আবার লাখির বাবা লাল মিয়া তো আমার সাথেই আছে, উনি আমার সাথে থেকে তারপরে মোবাইল ফোনের মাধ্যমে আমাদের বিবাহটা সম্পূর্ণ হয়। এবং বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে আমি কিছুদিন পরে আমার মা একটু অসুস্থ হয়ে যায়, মানে আমি মায়ের জন্য টাকা পয়সা পাঠাই, সব কিছু পাঠাই, এবং মা অসুস্থ হয়ে যায়, ঠিকমতো রান্নাবান্না করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না। পরে লাল মিয়া নিজেই আমার বলতেছে ওনার আরও মেয়ে আছে, ওনার মেয়ে টোটাল আরও ছোটো 2টা আছে, এটা একটা আবার ছেলেও আছে। পরে লাল মিয়া নিজেই আমার বলে আপনার মা খারাপ হোক আর ভালো হোক, আপনার মা তো মাই, তাই আপনার মায়ের কাছে আমার মেয়েটারে পাঠাই দিই, আমার মেয়েটা গেলে আপনার মাকে একটু সেবা যত্ন করতে পারবে। আমি বললাম আমার মা তো ভালো না, আমার মায়ের সাথে কি আপনার মেয়ে থাকতে পারবে? উনি বলে পারবে না কেন, আমার মেয়ে যথেষ্ট ঘরোয়া, আমার মেয়ে থাকতে পারবে। পরে আমার বউ তখন আসছে আমার আম্মুর কাছে এসে আমার বউ থাকতেছে, আমার আম্মুর সেবা যত্ন করতেছে। তো এইভাবে তখন সময়গুলো কাটতেছে। আমি তো ভাই মানে আর দেশে যাই না, বিয়ে করছি প্রায় আপনার 4-5 মাসের মতো হয়ে গেছে। তো 4-5 মাস পরে আমার বাড়িওয়ালা একদিন আমারে ফোন দিছে, যে বাসায় আমার মা থাকতো, আমার ওয়াইফ থাকতো, ওই বাড়িওয়ালা ফোন দিয়ে আমারে বলতেছে বাবারে তুমি এগুলো কী শুরু করছো? আমার বাড়িওয়ালা। আমি বললাম কী শুরু করছি মানে কী করলাম? পরে আমারে বলে আগে তোমার মায়েরে থাকতো ওই আপনার হাসান আলী আসতো, হাসান আলী মেম্বার এসে এইসব আকাম কুকাম করতো, তো যেভাবে হোক হাসান আলী এখানে আসা বাদ দিছে, এখন তোমার বউ নাকি এখানে থাকে, এখন যে আগের মতো হাসান আলী আবারও এবার এই বাসা আসা শুরু করছে। এইটা শোনার পর আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো, কী ব্যাপার, আবারও আসা শুরু করছে, এটা কী ধরনের কথা? পরে আমি আমার ওয়াইফরে জিজ্ঞেস করলাম, আমার বউরে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, হাসান আলী মেম্বার নাকি বাসায় আসে? বলে আমি কি করবো, আপনার আম্মা ওনারে ফোন দিয়ে নিয়ে আসে। আমার বউ বলতেছে, আমি বললাম উনি কেন আসে? বলে আপনার আম্মা ফোন দিয়ে দিলে উনি আসে, এবং উনি যে আমার বাসায় আসে, বাড়িওয়ালা বলে উনি নাকি অনেক টাকার বাজার সাজার করে ব্যাগ ভর্তি বাজার সাজার নিয়ে আমার বাড়িতে আসে।
পরে আমি আমার মায়েরে বললাম যে মা তুমি এগুলো কী শুরু করছো, এই হাসান আলী মেম্বার কেন আবার আমার বাড়িতে আসে, কেন আমার বাসায় আসে? আমার মা বলে আহারে হাসান আলী মেম্বারের সাথে তো তুই আমার বিয়ে পড়াই দিছস, সে তো আইনত আমার স্বামী। আমি বললাম আপনার স্বামী কোথায় ছিল তখন, যখন আপনি ঘর থেকে বেরোয়া আপনি ওইখানে গিয়া রাইস মিলে চাকরি করছেন এই বুড়ো বয়সে, তখন আপনার স্বামী কোথায় ছিল? আম্মা বলে তখন হয়তো উনার পরিবারের চাপে আসতে পারে নাই, এখন একটু আসে, উনি তো তোর বউয়ের একটা স্বর্ণের চেনও দিছে। আমার আম্মা আমারে বলে, আমি আমার মায়েরে বললাম আমি আমার বউরে ফোন দিয়া বলতেছি আমার বউ এখনই তার স্বর্ণের চেন খুইলা ওই বেয়াদব লোকের হাতে দিয়ে দিবে, এবং তুমি ওনারে বলবা সে যাতে আমার বাসার ত্রিসীমানার মধ্যে না আসে। সে যদি আমার বাসার মধ্যে আসে তাহলে কিন্তু মা অবস্থা খুব খারাপ হবে। আমি কিন্তু এবার আর মেনে নেব না, আমি তোমার অনেক কিছু সহ্য করছি, অনেক অত্যাচার অবিচার তুমি আমার করছো, আমি তোমার সহ্য করছি, বাট আমি কিন্তু আর তোমার কোনো অত্যাচার সহ্য করব না। এবার কিন্তু মা আমি আর মানবো না, তুমি কিন্তু এবার খুব খারাপের দিকে যাইতাছো, এটা কিন্তু হতে পারে না, এবার কিন্তু আমি খেপে যাব। মা আমারে বলে আরে না বাবা এরকম কিছুই হবে না, তুই আল্লাহ বিল্লাহ কর, সব ঠিক হয়ে যাবে। এরকম করতে করতে হঠাৎ করে একটা পর্যায়ে আমার বউও দেখলাম যে হাসান আলী মেম্বারের সাথে অনেক ভালো। আমার বউ আমার বলে উনি আসলে কী হয়েছে, আমার বাসাদের মধ্যে একটা মানুষ নাই, একটা মুরব্বী নাই, উনি আইসা বাজার সাজার করে দেয় এবং বাজার থেকে এটা ওইটা আমাদেরকে আইনা দেয়, তা তুই সমস্যা কি উনি থাকলে? আমার বউ আমারে বলতেছে। তখনও কিন্তু আমি মোবাইলে বিয়ে করছি, আমি আমার বউর শরীরেও হাত দিইনি, আমার মোবাইলে বিয়ে করা বউ। এবার হঠাৎ করে আমার মা আমার দেশে যাওয়ার জন্য চাপ দিতেছে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, তাড়াতাড়ি দেশে আয়, ঘটনা খারাপ, দেশে কী হয়েছে, দেশে কি লেগে যাবো, আমার বউ তাকে থাকবো না। আমার মা বলতেছে তুই যদি তাড়াতাড়ি না আসস তোর বউ থাকবে না, তোর বউ চলে যাবে। আমার বউ লাখিও তখন আমার বলতেছে আমি কি আপনার বিদেশে রাখার লাগে বিয়ে করছি, আমি বিয়ে করছি, আপনি আমার মোবাইলে বিয়ে করছেন, একটা আবার আমার কাছে আসেন না, এটা সেটা। পরে এই দিক দিয়ে লালমিও আমার বলতেছে, মানে আমার শ্বশুর আমার বলতেছে জামাই আপনি বাড়িতে যান, তো বাড়িতে গিয়ে কটা দিন থাইকে আসেন, আপনার ভালো লাগবে। এই বলার পরে আমি তখন বাড়িতে আসলাম, মানে বাড়িতে আসি, এবং আমি কিন্তু টাকা পয়সা মোটামুটি আমার কাছে রাখতাম, আমি কাউরে টাকা পয়সা দিতাম না, নিজের কাছে রাখতাম। পরে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে দেখলাম যে মানে বাড়িতে যখন আমি আসি আইসা দেখলাম, মানে আপনারা কেউ খারাপভাবে নেবেন না, আমি বাস্তবতার জন্য কথাগুলো বলি, মানে আমি এই মেয়েটারে আগে যেরকম দেখছি মেয়েটা এরকম নাই, মেয়েটা অনেক মোটা হয়ে গেছে এবং মেয়েটার পেটটা অনেক বড় হয়ে গেছে, মানে কেমন জানি তারে প্রেগনেন্ট মনে হয় তার পেটে বাচ্চা আছে, এমন একটা অবস্থা। তো আমি তার সাথে রাতের বেলায় ছিলাম, এই রাতের বেলায় ছিলাম আমাদের মানে বাসর ঘর বলতে এটি আমাদের প্রথম রাত আর কি, মানে বিয়ে তো আমি মোবাইলে করছি। পরে তার সাথে রাতের বেলায় ছিলাম থেকে আমার মনোনীত হয় নাই, মানে আমার কাছে ভালো লাগে নাই, এবং না লাগার পরে আমি তখন বিষয়টা আমার মারে বললাম যে মা এই যে হঠাৎ করে এরকম স্বাস্থ্য বেড়ে গেল এবং কেমন কেমন যেন আমার কাছে বিষয়গুলো ভালো মনে হয় না। আমার আম্মা বলে এরকম উল্টাপাল্টা কথা বলিস না তো, এসব কথা বলা ভালো না, তোর বউ ভালো, ধার্মিক বউ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এগুলো আম্মু আমারে বলে। এবং আমি বেশি দিন থাকি নাই, 20-25 দিনের মতো ছিলাম। আমার এই দিক দিয়ে আবার দোকান আছে, আমার দোকান লালমিয়া মানে আমার শ্বশুরে চালাইতে পারবে না, এই জন্য আমি পুনরায় আবার দোকানে চলে আসি। এবং দোকানে এসে আমি তখন দোকান চালাইতেছি, এরই মাঝে আমার বাড়ি থেকে খবর আসছে কিছুদিন পরে আমার বউ নাকি মানে প্রেগনেন্ট। তো সত্যি কথা বলতে কি ভাই, আমি যখন ছুটিতে গেছি বাড়িতে আমি তখনও বুঝতে পারছি যে ওর পেটে বাচ্চা আছে। এরপর আমি কাউরে কিছু বলি নাই, লালমিয়া যেহেতু আমার দোকানে চাকরি করে, উনি আমার এই জায়গায় আছে, ওনারও আমি তখন আর কিছু জানাই নেই। এরপরে এমন করতে করতে আমার একটা পুত্র সন্তান হয়, একটা ছেলে হয়। আমি তখনও বিদেশ, ছেলেটা হয়, ছেলেটা হওয়ার আপনার কিছুদিন পরে, মানে কিছুদিন বলতে প্রায় 8-9 মাস পরে আমি তখন মানে দেশে যাই এবং দেশে যাওয়ার পরে 8-9 মাস কি 1 বছর হবে এরকম ছেলে হওয়ার, 1 বছর পর আমি দেশে যাই এবং ছেলে মানে ওমার কোনো চেহারাই পাই নাই, মানে আমার কোনো চেহারাই পায় না, ছেলেটাকে দেখে আমার ডাউট হয়ে গেছে যেটা আমার ছেলেই না, মানে আমার চেহারার সাথে আমার সন্তানের চেহারার এক বিন্দু পরিমাণের কোনো মিল নাই। সন্তানের চেহারার সাথে বাবার চেহারার তো কিছুটা হইলেও মিল থাকে, মানে টোটালি কোনো মিল নেই। আমার মনে তখন সন্দেহ ঢুকে গেছে যে এইটা সম্ভবত আমার ছেলে না, এটা সম্ভবত আমার। তখন কিন্তু ওই হাসান আলীর সাথে আমার ভালো সম্পর্ক, হাসান আলী মেম্বারের সাথে আমার ভালো সম্পর্ক, উনি আমার সাথে ভালো ব্যবহার করে, মানে আপনার খুব সুন্দর ব্যবহার, সুখী ব্যবহার, আমার সাথে সবসময় ভালো ভালো ব্যবহার করে, আমার ছেলে হিসাবে উনি ডাকে, আমি ওনার ডাকে সারা দিই। অবস্থার মধ্যে একদিন আমি করলাম কি, মানে আমি নিরুপায় হইয়া আমি তখন আমার এই সন্তানটারে আমার ওয়াইফরে না জানে আমার সন্তানের আমি ডিএনএ টেস্ট করি আমার সাথে, যে আসলে এটা আমার ছেলে কিনা। কারণ প্রথমে ছুটিতে আসি, আসার পরে তো দেখলাম যে সন্তানের সাথে মানে আমার ওয়াইফের শরীরের গঠন বা পেট টুট সব কিছু দেখে আমার কাছে মনে হয় না যে ও আসলে ভার্জিন আছে, আমার কাছে মনে হয় নাই। এবং আর এলাকার মানে লোকজন আর আমার বাড়িওয়ালা সে তো আমাকে বলতেই আছে হাসান আলী মেম্বারের সাথে নাকি আমার বউর অবৈধ সম্পর্ক আছে, এগুলো আমাকে বলতো। এবং এরপর আমি সন্তানের ডিএনএ টেস্ট করাই যে আসলে ডিএনএটা ম্যাচ করে কিনা এটা দেখি। কিন্তু ভাই আমি সন্তানের ডিএনএ করানোর পরে দেখতে পাই যে সন্তানের ডিএনএ আমার সাথে ম্যাচ করে নাই, সন্তানের ডিএনএ আমার সাথে ম্যাচ করে না, মানে ডিএনএ মিলে নাই। এবং না মিলার পরে আমার তখন মাথার মধ্যে আসমানটা ভেঙে পড়ে, কিরে আমার সন্তানের ডিএনএ আমার সাথে মিলল না কেন?
সন্তানের ডিএনএ কেন আমার সাথে মিলল না। মানে আমি তখন এদিক দিয়ে পাগলের মতো হয়ে যাই, হইয়া আমি আর ছুটিতে মানে এবার আমি আর ইয়েতে যাই না, আপনার আমি আর এই সৌদিতে যাই না। সৌদিতে না গিয়ে আমি এখানেই পড়ে আছি, আমার বউরে পরীক্ষা করতেছে ও কী করে না করে। যেহেতু সন্তানের ডিএনএ আমার সাথে মিলল না, তাহলে তো এখানে সমস্যা আছে। আমার বউ জানে কেমন পাগলের মতো হয়ে যায় বাড়ি থেকে বেরোয়ার জন্য, বাসা থেকে বেরোয়ার জন্য। এই কথা বলে একটা সময় তার অসুস্থ, সে নাকি অসুস্থ, বলে আমি একটু ডাক্তারের কাছে যাব। তাই আমি বললাম যে ঠিক আছে ডাক্তারের কাছে যাও। ওই দিন আমার শরীরটাও ভালো ছিল না, আমি ঘরের মধ্যে শোয়া অবস্থায় ছিলাম। ওই কী করছে, ডাক্তারের কাছে গেছে। তো আমার ছেলের নিয়ে জানে, ছেলের ঘরে দিয়ে গেছে এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে ও তো ডাক্তারের কাছে গেছে দুপুরের কাছাকাছি হয়ে গেছে, 12:30টার দিকে হঠাৎ করে আমার নাম্বারে একটা কল আসছে। একটা কল এসে একটা লোক আমারে বলতেছে, আপনি কি এই লাকির হাজব্যান্ড? আমারে বলে, আপনি কি লাকির হাজব্যান্ড সাদ্দাম হোসেন বলতেছেন? আমি বললাম জি, আমি লাকির হাজব্যান্ড সাদ্দাম হোসেন। বলে অমুক জায়গায় আসেন, মানে একটা আবাসিক হোটেলের ঠিকানা আমারে দেয়। আমি তখন বললাম ওই আবাসিক হোটেলে আমি কেন যাব, ওই আবাসিক হোটেলে আমার কাজ কি? বলে আপনি আসেন, আসলেই আপনি বুঝতে পারবেন। পরে আমি বললাম কী হয়েছে ভাই, তা তো বলবেন। বলে আপনার বউরে ধরছি। কার সাথে ধরছেন? একটা বয়স্ক লোকের সাথে। এইটা বলার পর কী রে, কোন বয়স্ক লোকের সাথে আমার বউরে? বলে হোটেলের মধ্যে ধরছি। আমি আমার মায়ের বললাম মা এই ঘটনা। আমার মা বলে না, মনে হয় এখানেও কোনো কাহিনী আছে, তুই বাড়িতে যা, তুই বিদেশ যা, মানে তুই তাড়াতাড়ি যা, তুই যা দেখ। আমি তখন বাড়িতে বাইক কিনে এদিক দিয়ে আমি 3-4 মাসের মতো আর সৌদিতে যাচ্ছি না। সৌদিতে না গিয়ে আমি বাড়িতে এই ধরনের মানে ঝামেলাগুলোর মধ্যে আসছি, আমি বাড়িতে পড়ে আসছি, আমি সৌদিতে যাই না। তখন আমার দোকান কিন্তু আমি পরিপূর্ণভাবে আমার শ্বশুরে বুঝে দিয়ে আসছি। এখন যাওয়ার পরে ওই হোটেলে যাওয়ার পরে দেখলাম যে রিসিপশনের মধ্যে পুলিশও আছে। পুলিশ আটক করছে আমার বউরে এবং আমার বউর সাথে হাসান আলী মেম্বার। পুলিশ আমার বলতেছে এটা আপনার বউ? আমি বললাম যে জি, আমার ওয়াইফ। বলে এই লোকটা কে? আর আমি কী করে বলি উনি আমার বাবা, উনি আমার সৎ বাবা। আমি বললাম যে এমনকি চিনি না। পরে বলে আপনার ওয়াইফের সাথে এক রুমে ধরা খাইছে, এখন কী করবেন আমারে বলে। আমি বললাম আমি আপনাদের সামনে আমার বউকে আমি তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক। আমার বউ যে আমি তালাক দিতেছে ওর মনে কিন্তু বিন্দু মাত্র কোনো খোদ নাই, কোনো কিছু নাই। এবং তালাক দেওয়ার পরে আমি তালাকটা দিয়ে ওখান থেকে চলে আসি, আমি পুলিশের হাতে তুলে দিই যে আপনারা কী করবেন কাজ করবেন আমি জানি না। এবং আসার সময় আমি ফোনটা বের করে আমি লাল মেয়ারে যেইভাবে পারছি এইভাবে গালাগালি করছি, মানে এমনভাবে গালাগালি করছি বলার মতো না যে তোরে আমি এই করব সেই করব, তোর আমি 14 গোষ্ঠীর জেলের ভাত খাওয়াই ছাড়বো। মানে আমি তো পাগলের মতো হয়ে গেছি। এইভাবে লাল মেয়ারে গালাগালি করছি। লাল মেয়ারে গালাগালি করার কিছুদিনের মাথায় আমি শুনতে পাই আমার যে সৌদির মালিক ছিল, আমার ওই সৌদির মালিক আমারে ক্যান্সেল দিয়ে দিছে। মানে এই যে কয়েকটা মাস আমি সৌদিতে গেলাম না, আমি দেশে ছিলাম, ওই দেশে থাকা অবস্থায় কেমনে লাল মেয়া সৌদির মালিকটারে বুঝাই ফেলছে, আমার সৌদিয়ানরে বুঝাই ফেলছে, বুঝাইয়া আমার দোকানটাও নিয়ে নিছে। সৌদি আমারে ক্যান্সেল দিয়ে হোয়াটসঅ্যাপে আমারে বলে দিছে যে তুই আর আসার দরকার নাই, আমি তোরে ক্যান্সেল দিয়ে দিছি। আমি আর সৌদিতে ঢুকতে পারলাম না। আর এদিক দিয়ে লাল মেয়া করছে কি আমার বউয়েরই বিয়ে কইরা, মানে লাকিরই বিয়ে কইরা ওইখানে নতুন এক বাসা ভাড়া করছে। বাসা ভাড়া কইরা ওইখানে ওনারে নিয়ে থাকতেছে, আমার বউ নিয়ে থাকতেছে। আমি তখন আমার মায়েরে বলি ও মা তুমি না বিয়ে করছিলা, তোমার না জামাই? মা আমার বলে আমি তালাক দিয়ে দিছি, এই বেটা আর আমার জামাই নেই, হাসান আলী মেম্বার আর আমার জানে না, আমি তালাক দিয়ে দিছি। হ্যাঁ বলি মা এখন তালাক দিলে হইব? এখন তালাক দিলে হইব মা? আমার জীবনটা শেষ করে দিয়ে তুমি তালাক দিলা? তুমি কি করো নাই মা? তোমার কারণে আমার আব্বা স্কুল মাস্টার বাবা সারাটা জীবন কষ্ট পাইতে পাইতে মারা গেছে, জুতা দিয়া পিটাইছো তুমি আমার বাপেরে, আমি নিজের চোখে দেখছি। আমার আব্বা শেষ পর্যন্ত স্ট্রোক করে মারা গেছে, আমি বিয়ে করছি, তুমি বিয়ে করাইছো, আমার মুন্নিরে তুমি বিয়ে করাইছো। আজ পর্যন্ত মুন্নি বেঁচে আছে কি মরে গেছে এটা কেউ বলতে পারে না। আজ এতগুলো বছর হয়ে গেল মুন্নির সন্তানের কোনো খবর পাওয়া গেল না। কবিরাজের কাছে গেলে কবিরাজ বলে মুন্নি আত্মহত্যা করছে, মুন্নি মারা গেছে, তোমার জন্য মুন্নি আমার সন্তানটা হারাই গেল। সেই তোমার জন্যই আমি বিদেশে যাওয়ার পরে আমি তোমার জন্য বিয়ে করছি, তোমার কারণেই তুমি হাসান আলী মেম্বারের ঘরে ঢুকানোর কারণে আজ আমি আমার বউটারা হারাইলাম, আমার সন্তানটার আমি মা হারা করলাম। আমার মা আমার বলিতে আরেকটা বিয়ে কর, সব কিছু ঠিক হয়ে যাইব। আমি তখন আমার দুধের সন্তানটা নিয়ে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যাই যে আমি আর তোমাদের সাথেই থাকবো না এবং তোমারও আমি সাথে থাকবো না। আমার কাছে যে কয়টা টাকা ছিল ওই টাকাগুলো নিয়ে আমি আমার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই এবং বাড়ি থেকে বেরিয়ে সিলেট থেকে ডিরেক্টলি ঢাকায় চলে আসি। আমি তো আর সৌদি আরবে যেতে পারবো না। ঢাকায় এসে এক ভাইয়ের মাধ্যমে আমি ঢাকাতে একটা কাপড়ের দোকান দিই। কাপড়ের দোকান দিয়ে দীর্ঘ 4 বছর আমি এই এলাকাতেও যাই নাই, এলাকার কোনো খোঁজ খবরই নেই, মায়ের খবর কারো কোনো খবর নেই 4 বছর ধরে। 4 বছর পরে আমি একদিন রাতের বেলায় স্বপ্ন দেখি আমার মা মানে ময়লা, আপনার যে নালা বা নর্দমার যে ময়লা আছে, ময়লা নিয়ে আমার আম্মা খাইতে আছে, আমি এটা স্বপ্নে দেখি। তো সন্তানটা আমার তখন বড় হয়েছে। 4 বছর পরে আমি তখন আমার ছেলেরে নিয়ে আমি গেছি আমার মায়ের কাছে এবং ওই সময় আমি আমার মায়ের কাছে গিয়ে দেখি আমার মা পাগল।
আমার মা পাগল, আমার মা রাস্তায় ঘুরতেছে, আমার আম্মা পাগল, একদম পাগল, মানে বিবস্ত্র অবস্থা রাস্তায় হাঁটে, কীভাবে হাঁটে আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না। তা আমার ভিতরে আর কোনো কিছু আসে নাই, আমি ওনারে ঠিক করার, এরপরও মা ঠিক করার চেষ্টা করছি 2-3 বার, আমি আর ঠিক করতে পারি নাই। এবং পরিশেষে যেটা হয়েছে, আর আমার বউ যে ছিল লাকি পুনরায় আবারও মা হয়, লাকির ঘরে আবারও ছেলে সন্তান হয়, এবং সে আপনার ওই যে হাসান আলী মেম্বারের সাথে ভালোই আছে। হাসান আলীর মেম্বারের এক পরিবার থাকে গ্রামে, আর ওরেও শহরে রাখছে, ওর মতো করেও রাখছে। আর এদিক দিয়ে আমার সৌদির সমস্ত দোকান, ব্যবসা বাণিজ্য লাকির বাবা লাল মিয়া সব নিয়ে গেল। তো পরে নিরুপায় হয়ে মা পাগল, মায়েরে ভালো করতে পারি না, পরে মায়ের সিলেটে রেখে আমি চলে আসছি এখানে। তো আজকে প্রায় বহু বছর ধরে আমি এখানেই পড়ে আসছি। আমি কাপড়ের দোকান দিছি, কাপড়ের ব্যবসা বাণিজ্য করি, আমার সন্তানটাকে নিয়ে ভালো আছে। অনেকে আমারে বললো, ভাই বিয়ে শাদী করেন, সংসার করেন, ছেলেটার দিকে তাকে হলো বিয়ে করেন, কিন্তু কোনো নারীর প্রতি আমার আর বিশ্বাস আসলো না। যেই দোকা আমার মা আমাকে দিল, সেই দোকা আমারে মুন্নি যদিও দোকা না দেয়, কিন্তু মুন্নি আমাকে ছেড়ে কেন চলে গেল, এবং এতগুলো বছর মুন্নি আমার খবর কেন নিল না। তাই মুন্নির উপরে আমার রাগ, একইভাবে রাগ হচ্ছে আমার বউ লাকির উপরে। সব কিছু ছেড়ে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, দোকান চালাই, ছেলেটারে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার গল্পগুলো শুনে ভালো লাগে এবং সেখান থেকে আপনি বলেন গল্প লেখার জন্য, তাই আমার গল্পটা আমি লিখলাম। ভাই যদি মনে করেন আপনি রেকর্ড করবেন, আমার গল্পটা রেকর্ড করলে আমি খুশি হব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই সাদ্দাম হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা, প্রবাসী সাদ্দামের জীবনের এই করুণ বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। মা, কেউ একজন আমাকে বলেছিল যে পৃথিবীর সব মাগুলো যদি ভালো হতো তাহলে কোনো নারী দোজকে যেত না। পৃথিবীর সব মাগুলো যদি ভালো হতো তাহলে কোনো নারী দোজকে যেত না, কারণ পৃথিবীর প্রতিটা নারী কারো না কারো মা। আপনার মা হয়তো আপনার কাছে ভালো, এটাই হয়তো হতে পারে, এবং এরকম নিকৃষ্ট মায়ের গর্ভে আল্লাহ আর কোনো সন্তান জন্ম না দেখ, এরকম নিকৃষ্ট নারীর পেটে আল্লাহ সন্তান না দেখ। আমি আল্লাহ হেদায়েত করুক, নাহলে গজব দিয়া ধ্বংস করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।